আসসালামু আলাইকুম সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশ এবং ইউথ হাবের একটি ইনিশিয়েটিভ স্কলারশিপ ফর বাংলাদেশ, যেটার সাথে অন্যান্য সাপোর্টার আমাদের সাথে আছেন, এনআরবি সাপোর্ট এবং এসো সবাই। আজকে আমাদের স্কলারশিপ ফর বাংলাদেশের 6th এপিসোড এবং প্রাউডলি বলতে পারি আমাদের ইনিশিয়েটিভটা কিন্তু দুর্দান্ত ভাবে সামনে এগিয়ে যাচ্ছে আপনাদের সকলের সহযোগিতায়। এবং আমরা যে জিনিসটা এখন দেখছি যে চারিদিকে আমাদের যারা স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা আমরা লঞ্চ করেছি এবং যেসব মেয়েরা আমাদের এই প্রয়োজনীয় দ্রব্যাদি ত্রিকোণমিতি থেকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, তারাও কিন্তু অনেকভাবে আমাদের সাথে কানেক্ট হচ্ছে। তো আজকে যে সিক্সথ এপিসোডে কিন্তু আজকে অনেক কিছু আমাদের 5জন ইম্পর্টেন্ট এবং খুবই স্পেশাল মানুষ এসেছেন আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ মহসিন, আমাদের মহসিন ভাই হুইল চেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন। আমাদের সাথে আছেন হচ্ছে নিউট্রিশনিস্ট ইশরাত জাহান। আমাদের সাথে আছে সাবিলা ইনুন। আমাদের সাথে আছেন ডক্টর ইমানা। আমাদের সাথে আরেকজন জয়েন করবে একটু পরেই। তো আমরা দেরি না করে আজকে লাইভে ঢুকে যাই। শুরু করব হলো আমাদের মহসিন ভাইকে দিয়ে। আমরা ক্লকওয়াইজ আজকে যাব। মহসিন ভাইকে দিয়ে শুরু করছি। যে মহসিন ভাই, এই লকডাউনের মধ্যে আমরা দেখছি যে আপনি অনেকগুলো ইনিশিয়েটিভের সাথে নিজে যুক্ত হয়েছেন এবং আপনি নিজেও কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন। তো এই লকডাউনে কি কি টাইপ ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন যদি একটু বলেন আমাদের ভিউয়ার্সদেরকে, তো সবাই জানতে পারবে। এক মিনিট, আপনার আপনার লাইভটা। হ্যাঁ, বলেন। ধন্যবাদ ইমরান ভাইকে। তো করোনা ভাইরাস যখন শুরু হলো তখনই আমি আসলে আমার কমিউনিটিতে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করলাম যে আসলে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় আর কি। তো সেই চিন্তা ভাবনা থেকে এখন পর্যন্ত প্রায় ঢাকা থেকে শুরু করে ঢাকার বাহিরে এখন পর্যন্ত প্রায় 4,000 প্রতিবন্ধী ফ্যামিলি প্লাস হচ্ছে দরিদ্র মানুষকে অলরেডি সাপোর্ট দিতে পেরেছি। ঢাকার বাহিরে আমরা প্রায় 500টা প্রতিবন্ধী ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছি ইউথ পলিসি ফোরাম এবং বিডব্লিউসি মিলে। তো দেখা গেছে যে এই সংকটে বিশেষ করে সবচেয়ে প্রতিবন্ধী মানুষই কিন্তু অবহেলিত। দেখা গেছে যে আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গাতে ত্রাণ সামগ্রী দিচ্ছে, বাট আমাদের মতো প্রতিবন্ধী মানুষ যারা আছে তারা কিন্তু লাইনে দাঁড়াতে পারছে না এবং কাউকে বলতেও পারতেছে না। তো তারই ধারাবাহিকতায় আমি হচ্ছে তাদের জন্য বিভিন্ন কোম্পানি থেকে অ্যাপ্রোচ করি, যারা আমার সাথে আমার টিমের সাথে কাজ করে স্পন্সরশিপে আমাদেরকে সাপোর্ট করে, তাদের কাছে অ্যাপ্রোচ করে তারা হচ্ছে খাবারগুলো আমাদেরকে অলরেডি পৌঁছায় দেয়। বেশ করে যেমন এপ্লিয়ন, তারপর ওরিয়ান গ্রুপ, সেম মিশন বাংলাদেশ, এম ইনিশিয়েটিভ, হিরোজ ফর অল, তারপর ডাব্লিউএফ, বিওএলসি। তো অনেক আর বেশ কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাই আছেন, তারাও আমাদের এই প্রতিবন্ধী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তো এইভাবে চেষ্টা করতেছি এবং আমার এলাকাতে সচেতনতামূলক যেসব কার্যক্রম গুলো ওগুলো হচ্ছে আমি আমার টিমও করেছি, টিম মহসিন নামে আমার ছোট ভাই কার্যক্রমগুলো আমরা করতেছি। এর পাশাপাশি আমরা হচ্ছে ব্রাকের কাছ থেকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে প্রায় আমার অর্গানাইজেশন থেকে 300 প্রতিবন্ধী মানুষকে হচ্ছে আপনার 1500 করে টাকা কিন্তু ব্রাক অলরেডি তাদেরকে একটা সহায়তা দিয়েছে। অসাধারণ। হ্যাঁ, তো এভাবে চেষ্টা করতেছি যে যাতে করে প্রতিবন্ধী মানুষরা কিছুটা ভালো থাকতে পারে আর কি। তো এর মাঝে আপনারা জানেন যে প্রতিবন্ধী মানুষের কিন্তু একটা ভাতা পায় গভর্নমেন্ট থেকে। ওই ভাতাটা কিন্তু 750 টাকা। এই 750 টাকা ভাতা দিয়ে কিছুই হয় না। বাট আর এই বর্তমান লকডাউনে কিন্তু সেই ভাতাটা কিন্তু সে তুলতে যেতে পারতেছে। তো এরকম কিন্তু কথা হচ্ছে যে আপনারা কিন্তু ভাতা পাচ্ছে, আপনাদেরকে কেন সাহায্য করবো? তো 750 টাকা একটা প্রতিবন্ধী মানুষের কিছুই হয় না। তো তারই ধারাবাহিকতা চেষ্টা করতেছি প্রতিবন্ধী মানুষের জন্য কিছু করার। তো এখন পর্যন্ত প্রায় 4,000 প্রতিবন্ধী ফ্যামিলিকে সাপোর্ট সক্ষম হয়েছি। আমাদের আরো টার্গেট আছে ঢাকার বাইরে আরো 1,000 প্রতিবন্ধী ফ্যামিলিকে সাপোর্ট দেব। রাইট, অসাধারণ। এবং আমরা দেখছি এবং আমরা কিন্তু অনেক অনুপ্রাণিত আপনার আপনার যেসব অ্যাক্টিভিটিস আমরা দেখছি, অসাধারণ কিছু অ্যাক্টিভিটিস যেগুলো কিন্তু আমাদের আশেপাশের সবাইকে অনেকভাবে অনুপ্রাণিত করছে। আমরা এখন চলে যাব নিউট্রিশনিস্ট ইশরাত জাহানের কাছে। সবচেয়ে বড় যেসব 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 জিনিস আমরা এখন দেখছি, যে নিউট্রিশন বা আমরা সুস্থ দেহ বা আমাদের মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য কিন্তু আমাদের প্রপার নিউট্রিশনের কিন্তু এখন দরকার। তো আপনি এই করোনাকালীন সময়ে আপনি কিরকম কি টাইপের অ্যাডভাইস দিচ্ছেন আপনার
যারা যারা আপনার কাছ থেকে কনসালটেন্সি নিতে আসছেন, তো তাদেরকে আপনি কি ধরনের কনসালটেন্সি দিচ্ছেন নিউট্রিশনিস্ট হিসেবে? চমৎকার প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে এই সারা বিশ্বে যে করোনার প্রাদুর্ভাব হয়েছে, তো এখন পর্যন্ত দেখা গেছে যে করোনার কিন্তু কোনো ধরনের প্রতিষেধক বের হয়নি। তো সবাই একটা জায়গাতেই কিন্তু আটকে আছে, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধির মাধ্যমে আমরা পারি এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে নিজেদেরকে সুস্থ রাখতে। তো এই জায়গাটায় কিন্তু সবাই একমত। তো এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কিন্তু খাবার দাবারের মাধ্যম হয়, যার একজন নিউট্রিশনিস্টই হচ্ছে গিয়ে সাজেস্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা অনেক বেশি। এবং আপনি দেখে থাকবেন যে আমি বিভিন্ন গণমাধ্যম এবং হচ্ছে মিডিয়াতে চেষ্টা করে যাচ্ছি অ্যাওয়ারনেস মূলক অনেক ধরনের প্রোগ্রাম করার জন্য, যে মানুষ যাতে সচেতন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আমাদের কাছে বা আমার কাছে পার্সোনালি আসেন, তো এখন অনলাইন আমি কনসালটেন্সি করছি বাসায় থেকে। তো এক একজনের এক এক ধরনের কমপ্লিকেশনস থাকে, তার এগেইনস্টে তাকে হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয়, ডায়েট দেওয়া হয়। তবে সবাই আসলে একটা ভয়ের মধ্যে আছে যে আমাদের যদি লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের কথা আমরা বলি, আমরা কিন্তু বাইরের খাবারের প্রতি অনেক বেশি ঝুঁকে ছিলাম। তো করোনাকালীন সময় কিন্তু এর জন্য সবাই ভয়ে আছে যে তার ইমিউন সিস্টেমটা ঠিক আছে কিনা, কারণ ইমিউন সিস্টেম পরীক্ষা করার তো কিছু করার নেই, কোনো প্যারামিটার নেই যে আপনি দেখেই বুঝতে পারবেন যে আমার স্বাস্থ্য ভালো, এর মানে হচ্ছে আমার ইমিউন সিস্টেম ভালো আছে। আসলে কিন্তু না, কারণ আমরা এত বেশি হাই ক্যালোরি খাবার, এত বেশি ফ্যাটি খাবার খেতাম যে আমরা বাইরে থেকে দেখতে অনেক বেশি সুস্থ মনে হলেও আমাদের যে শরীরের যে পুষ্টি যথাযথ থাকা দরকার সেটা কিন্তু অনেকটাই অপুষ্টিতে আমরা ভুগছি। যার কারণে এই মুহূর্তে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ধরনের খাবার খাওয়া দরকার, ব্যালেন্স ফুড এবং এনজাইটি লাইফ ফ্রি, হ্যাঁ, এবং সঠিক সময় সঠিক খাবার সঠিক পরিমাণ, এটা আমি তিনটা কথা সবসময় বলি, এটা খুব ইম্পর্টেন্ট এই সময় সবার জন্যই। ইন্টারেস্টিং। এবং আপনি যেটা বললেন যে এই করোনাকালীন সময়ে খাদ্যাভ্যাস কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, যে জিনিসটা আমরা সব সময় দেখছি এবং এখনকার সময় আরো বড় আকারে আমরা এই ব্যাপারটা দেখছি। সো ধন্যবাদ আপনাকে। চলে যাব হচ্ছে হলো সাবিলা ইনুন আপুর কাছে। আপনি যেহেতু টেকনোলজি সেক্টরে আছেন, সো টেকনোলজি সেক্টরে লকডাউন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবাই বাসায় বসেই কাজ করে। সো আপনার ক্ষেত্রে এটার কি কোনো ব্যতিক্রম ঘটেছে, বা আপনি কিভাবে এই সময়টা কাটাচ্ছেন, এই লকডাউন বলেন বা এই কোয়ারেন্টাইন টাইম বলেন, বা বাসায় বসে হোম অফিস কিভাবে করছেন, আপনি যদি অ্যাজ এন টেকনোলজির পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। ধন্যবাদ, ধন্যবাদ ফাহাদ ভাই, ধন্যবাদ বাকিদেরকেও। ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে, মানে শুনতে আমারও খুব ভালো লাগতেছে, আমারও লার্নিং হচ্ছে। আসলে আপু যেটা বললেন যে নিউট্রিশন তো আসলে মাপার উপায় নেই যে বডিতে কি অবস্থা, বা মহসিন ভাই যে কাজগুলি করছেন, যেটা হয়েছে যে আমরা মানে আসলে আমরা কেউই তো এই হঠাৎ করে এই জিনিসটার জন্য প্রিপেয়ার ছিলাম না। মানে এটা যদি আমি শুধু বাংলাদেশের কথা বলি কিংবা বাইরের কথা বলি, সব জায়গায় একই অবস্থা, তাই না? ওরা আমাদের একটু আগে থেকে ফেস করছে, আমরা হয়তো কিছুদিন পরে ফেস করছি। নিউ নর্মালের কথা যদি বলি, যে বাসায় বসে কাজ করা, আরেকজনকে সাপোর্ট দেয়া, টেকনোলজি আমাদেরকে সেই সুবিধাটা দিচ্ছে যে আমরা করতে পারছি, কিন্তু কিছু সমস্যাও হচ্ছে। আমাদের কাজ অনেক কমে গিয়েছে, কিছু কাজ হয়তো আবার নতুন করে সৃষ্টিও হচ্ছে, কিছু সুযোগও সৃষ্টি হচ্ছে লোকাল মার্কেটে, বাইরের মার্কেটে, দুটোতেই। আবার মজার বিষয় হচ্ছে যে ওই বাসায় বসে কাজ যেহেতু করছি, আগে লোকজন মনে করতো অফিস থেকে বাসায় গেছে, বেচারার একটু রেস্ট দিতে দেওয়া দরকার। এখন যেহেতু বাসায় থাকতেছি, লোকজন মনে করতেছে ও তো বাসায় থাকতেছে, ওরা সারাদিন কাজ দেওয়া সম্ভব। মানে সবার কাছেই মনে হইতেছে যে ও তো বাসায় থাকে। এই নানা রকম মানে মিক্সড একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন বাসায়ও সময় দিতে হচ্ছে, কাজও করতে হচ্ছে, বিভিন্ন রকম, যেমন এডুকেশন সেক্টরে বিভিন্ন রকম চেঞ্জ আসছে, নতুন নতুন স্কোপ আসতেছে। আবার যেরকম অনেক ই কমার্সের দিকে মানুষ ঝুঁকতেছে, ই কমার্স গুলি যদি এই জায়গাটাতে একটু বেশি ফোকাস করে সার্ভিসের জায়গাগুলিতে, সো মিক্সড একটা কালচার আমরা দেখতেছি। আমার মনে হয় আমরা যদি একটু সচেতন হই বা একটু গুছিয়ে কাজ করতে পারি, বিজনেস মডেলগুলিতে একটু চেঞ্জ আনতে পারি, যেভাবে আমরা মানে এতদিন যেভাবে কাজ করছিলাম তার বাইরে একটু চিন্তা করে, ওই জায়গাগুলিতে যদি আমরা একটু নিজেরা বসে ঠান্ডা মাথায় চিন্তা করি, মনে হয় কাজগুলো খুব একটা ঝামেলা হবে না। আবার এটাও ঠিক যে ওই সুযোগটা পর্যন্ত যাওয়া পর্যন্ত তো আমাকে টিকে থাকতে হবে। সো ওই টিকে থাকার জন্য আসলে পারিপার্শ্বিক কিছু সাপোর্টও আমাদের দরকার।
সরকারি প্রণোদনাই বলি কিংবা বিভিন্ন রকম বিলের কথাও যদি বলি, যেগুলি আমাদের আটকে থাকছে, আমরা পাচ্ছি না, নতুন কাজের ক্ষেত্র যেহেতু হচ্ছে, সো ওই জায়গাগুলিতে যদি একটু আমরা দ্রুত সবাইকে সাপোর্ট করি, সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, আমার মনে হয় জিনিসগুলি আমাদের জন্য যেরকম ইজি হবে, অন্যদের জন্য ইজি হবে। অসাধারণ এবং সুন্দর একটি পয়েন্ট বললেন যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আমরা একটা জিনিস শেয়ার করতে চাই, স্কলারশিপ ফর বাংলাদেশ আমরা যে প্ল্যাটফর্মটা লঞ্চ করেছি, এই পর্যন্ত আমরা দুটো প্রজেক্টকে সাপোর্ট দিচ্ছি। একটা হচ্ছে অনির্বাণ, যেটা করোনাকালীন শিক্ষাবৃত্তি নামে আমরা এটাকে চিন্তা করছি, এবং আরেকটি হচ্ছে ত্রিকোণমিতি, যেখানে মেয়েদের প্রয়োজনীয় অনেক যেসব জিনিস প্রেগনেন্সি বলেন বা পিরিয়ড কালীন সময়ে যে স্যানিটারি প্যাড, ওগুলোরও কিন্তু সরবরাহ করা হচ্ছে বিনামূল্যে। এবং আমরা স্কলারশিপ ফর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত 52+ স্টুডেন্টদেরকে শিক্ষাবৃত্তি দিতে পেরেছি, যেটা খুবই দরকার। সহায়তার হাত যেটা কথা বললেন, যেটা কিন্তু খুবই দরকার তাদের জন্য, কারণ তারা এখন এই সময় খুব বাজে অবস্থায় আছে। তো আমি যেটা মনে করি যে সাহায্যের হাত আমরা যে যার সামর্থ্য অনুযায়ী যদি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু এই দুর্যোগকালীন পরিস্থিতি অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমি চলে যাব আমাদের ডাক্তার আপু, ডাক্তার ইমানার কাছে। উনি যেহেতু একজন গাইনি বিশেষজ্ঞ, আমরা দেখতে পাচ্ছি যে এখন গাইনি, আমার কিছুদিন আগে গত পরশুর একটা আমার নিজের ইনসিডেন্ট হয়েছে যে আমার এক ফ্রেন্ড, তার ওয়াইফ প্রেগনেন্ট এবং অ্যাবাউট টু বি ডেলিভার, মানে তার এক্সপেক্টেড ডেলিভারি ডেটটা কাছে এসে পড়েছে, কিন্তু কোনো হাসপাতাল এখন ভর্তি নিতে চাচ্ছে না। তো আপনি এই সময় কি ধরনের সিচুয়েশন ফেস করছেন বা কোন ধরনের সমস্যা আপনি এখন সলভ করছেন, আপনি যদি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে একটু বলেন প্লিজ। আমার কথা? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি। আমাদের এইসব ক্ষেত্রে অ্যাজ এ গাইনোকোলজিস্ট আমি যেই ধরনের সমস্যাগুলো ফেস করি এবং পেশেন্টরা যেই ধরনের সমস্যা ফেস করে, দুইটাই কাছাকাছি। আপনি যে কথাটা বললেন এটা অনেকাংশেই সত্যি। কারণ আমাদের দেশে যে আমাদের যে মেয়েরা প্রেগনেন্ট, হয়তো মেয়েরা, তাই না? আমি একটু ইলাবোরেট করব, আপনারা যদি বেশি ইলাবোরেট হয়ে যায় তাহলে জানাবেন আমাকে। আমাদের সমাজে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করি যে মেয়েরা খুব কম সিদ্ধান্ত নিতে পারে। এখানে প্রেগনেন্সি কবে সে নিবে, কবে তার প্রেগনেন্সি সে কন্টিনিউ করবে এবং কিভাবে কন্টিনিউ করবে, কোন ডক্টরের কাছে যাবে বা কোন ডক্টরের কাছে যাবে না, সবকিছু আসলে দুইটাই কাছাকাছি। আপনি যে কথাটা বললেন এটা অনেকাংশেই সত্যি। কারণ আমাদের দেশে হ্যালো, শুনতে পাচ্ছেন? কথা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বলতে পারেন। জি। হ্যাঁ, তো তখন দেখা যায় মেয়েদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা আসলে কম থাকে। সে নিজে রোগী কিন্তু সে নিজে সিদ্ধান্ত নিতে পারে না। ওই যে আপনার বন্ধুর যে ওয়াইফের কথা আপনি বললেন, দেখা যাবে যে তারা আসলে ফিক্সড কোনো ডক্টরের কাছে থাকে না। তো এই করোনাকালীন সময়ে আমার রোগীদের জন্য আমার সবসময় অ্যাডভাইস হচ্ছে, আপনি আমাকে দেখাতেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন আপনি আপনার বাসার কাছে একজন ভালো গাইনোকোলজিস্টের আন্ডারে রেগুলারলি থাকবেন। প্রয়োজনে আপনি আমার সাথে ফোনে কথা বলবেন, আমি আপনাকে নাম্বার দিব, বা অনলাইনে কথা বলবেন বা ফেসবুকে কথা বলবেন, যেভাবে সুবিধা হয়। আই উইল বি অলওয়েজ অ্যাভেলেবল ফর ইউ ভার্চুয়ালি। কিন্তু আমি আপনার জন্য তখন আর ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারবো না, কারণ হয়তো আপনার বাসা মিরপুরে, আমি থাকি লালমাটিয়ায়, আপনার কষ্ট করে এত দূর আসার তো দরকার নাই। মিরপুরেও গাইনোকোলজিস্ট আছে। তো তখন এই করোনার সময় আমার প্রত্যেকটা পেশেন্টকে আমি সেই জায়গায় ডক্টর অ্যালোকেট করে দেওয়ার পক্ষপাতী। এবং যেহেতু প্রেগনেন্সি একটা 9 মাসের সময়, প্রতিটা পরিবার 9 মাস সময় পাবে। তো 9 মাস সময় পেয়ে, ধরেন সে এখন ফার্স্ট ট্রাইমিনিস্টারে আছে, আগামী 6 মাস যাবত তো সে সময় পাবে তার ওয়াইফকে নিয়ে সে কি করবে, তার বা যে প্রেগনেন্ট মা, গর্ভবতী মা, তার সম্পর্কে তার একটা আইডিয়া থাকবে। এর মধ্যে দিয়েই আপনাকে প্রিপারেশন নিতে হবে। প্রয়োজনে আপনি প্রতি মাসে একটু করে প্রিপারেশন নিবেন। প্রথমে আপনি ব্লাড গ্রুপটা জেনে রাখলেন, তারপরের মাসে আপনি আপনার কোনো বন্ধুকে বলে রাখলেন, ভাই আমার কিন্তু বউ এরকম অসুবিধা, আপনি একটু দয়া করে আমার ওয়াইফের জন্য থাকবেন ডোনার হিসাবে, আপনার ব্লাড গ্রুপটা কি। এরকম একজন না, কমপক্ষে 4 জন ম্যানেজ করে রাখবেন। টাকা পয়সার অ্যারেঞ্জমেন্টও ওইভাবেই রাখবেন। এবং সবচেয়ে বড় কথা, আমি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দিতে চাই, যেখানে কোনো ডাক্তার আপনাকে নিবে না, যেখানে কোনো হসপিটাল আপনাকে নিবে না, আপনাকে সরকারি হসপিটাল নিবে। আপনি যে কোনো সরকারি হসপিটালের ইমার্জেন্সিতে যাবেন যে আমার ওয়াইফের এই অবস্থা বা আমার বোনের এই অবস্থা, এই পরশুদিন ইডিডি চলে আসছে, আপনাকে তারা নিতে বাধ্য। হ্যাঁ, ওখানে আপনার হয়তো পরিবেশ পছন্দ হবে না, কিন্তু আপনি চিকিৎসা পাবেন।
এটাতে সম্পূর্ণ ধরনের নিশ্চয়তা আছে। এবং সরকারি হাসপাতাল সম্পর্কে আমাদের অনেক ধরনের বাজে ধারণা থাকে, ওখানে যে বেসিক্যালি যেটা সমস্যা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, আদারওয়াইজ কিন্তু চিকিৎসায় কোনো সমস্যা হয় না। বরং আমাদের সবচেয়ে ভালো ভালো ম্যাডামরা হসপিটালে অন কল থাকে, যাদেরকে আপনি কখনোই প্রাইভেটে পাবেন না। প্রাইভেটটা তো তাদের ইচ্ছা যে ছিল ওই রোগী এর আগে দেখছে না দেখে নাই, যদি দেখে থাকে তাহলে ম্যাডাম আসবে, নইলে ম্যাডাম আসবে না। কিন্তু সরকারিতে ম্যাডাম চাকরি করেন, ম্যাডামের ওখানে যেতেই হবে। যদি আমি সিএ হিসেবে ম্যাডামকে কল দিই যে ম্যাডাম রোগী ক্রিটিক্যাল, ওনার আসতেই হবে, সে রোগী উনি আগে দেখুক বা না দেখুক, নইলে ওনার চাকরিতে সমস্যা হয়ে যাবে। তো এই কারণে সরকারি হাসপাতালের উপর নির্ভরতা কমানোর কিছু নাই, ওখানে যে একটু অ্যাডজাস্ট করতে হয়, যেটা আমাদের এই করোনাকালীন সময়ে ধৈর্যের বিকল্প নাই। আর তার থেকেও বড় কথা, প্রেগনেন্সিতে যে কোনো সময় ইমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ করে, সেটার জন্য সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনার যে গাইনোকোলজিস্ট থাকবে তার সাথে আপনার আগে পরে কথা বলে যোগাযোগ রাখতে হবে। অথবা ধরেন আপনাদের পরিবার পরিজন এর মধ্যে দেখবেন অনেক মেয়েরা আছে যারা গাইনি সম্পর্কে আইডিয়া রাখে, বা নর্মাল ডক্টরও তারা, তাদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন অনেক ধরনের আপনি রিমেডি পাবেন। বেশিরভাগ সময় থ্রেড এন্ড অ্যাবর্শনের বেলায় আমাদের কিছু করার থাকে না, তখন আমরা নর্মাল ফিজিক্যাল বেড রেস্ট দিই। যখন মানে প্রেগনেন্সিতে হঠাৎ করে যদি ব্লিডিং শুরু হয়ে যায়, তখন এইটা সাধারণ মানুষ কোনোভাবেই মানতে রাজি হয় না। তাদের কথা হচ্ছে ব্লিডিং হচ্ছে, তুমি হসপিটালে ভর্তি হইতেই হবে আমার। না, ওইটা হসপিটালেও যে ট্রিটমেন্ট, সেম ট্রিটমেন্ট আপনার বাসায়ও। আপনি বাসায় কমপ্লিট বেড রেস্ট নেন, কেন হসপিটালে যে আপনি এখন করোনা এক্সপোজ হবেন? আশা করি আমি আমার পজিশনটা ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার। এবং আরেকটা জিনিস আমি যেটা রিসেন্ট একটি স্ট্যাটিস্টিক্সে দেখলাম, যে এই করোনাকালীন সময় নর্মাল ডেলিভারির সংখ্যা অনেক বেড়ে গেছে, এবং সি সেকশনের সংখ্যা তুলনামূলকভাবে একবারে শূন্যের কোঠায়। এই ব্যাপারটা আমি এটা একটা মানে এটা ইটস অ্যাকচুয়ালি মিথ। এটা অ্যাকচুয়ালি একটা মিথ। হ্যাঁ, কারণ আমি বলি আপনাকে, সেটা হচ্ছে আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি, হ্যাঁ, তো আমার হাজবেন্ড ডক্টর, এরকম ম্যাক্সিমাম ডক্টর কাপল থাকে। তো আমার হাজবেন্ড গভর্নমেন্ট প্র্যাকটিস করে, তো সে তো গভর্নমেন্টে করোনা একদম ডাইরেক্ট করোনা রোগী হ্যান্ডেল করে। তখন ইটস আপ টু মি যে আমি আমার বাচ্চার জন্য বাসায় থাকবো, তুমি বাইরে যাও, বা আমি একজন স্যাক্রিফাইস করলো, একজন বাইরে ডিউটি করলো। সাধারণত বেশিরভাগ ডক্টর কাপলরাই এটা করে, এবং আমাদের ম্যাডামদেরও যথেষ্ট বয়স হয়ে গেছে। তো ওনারা যেটা করেছে সেটা হচ্ছে রোগীদের সুবিধার্থে প্রাইভেট প্র্যাকটিসটা বন্ধ রেখেছে বেশ অনেক ম্যাডামরাই, এবং তাদেরও যথেষ্ট বয়স হয়েছে, তারাও এক একজন হার্টের রোগী, ডায়াবেটিস মেলাইটাসের রোগী। তখন দেখা গেছে ওনারা আমাদের জুনিয়র ডাক্তারদের সাথে কোঅর্ডিনেট করেছে যে তুমি আমার চেম্বারটা দেখো, আমার পেশেন্টদেরকে তুমি দেখো, প্রয়োজনে আমাকে সাথে সাথে কল দিবা এবং আমার সাথে কনসাল্ট করবা, আমার পুরানো রোগী লাগলে তুমি দেখো, কারণ আমরা ইয়ঙ্গার, দ্যাটস ওয়াই। আর সরকারি হসপিটালে যেটা হয়েছে যে ম্যাডামরা সবাই সবসময় অন কলে আছে, তো এই কারণে দেখা যাচ্ছে যে ওই যে প্রাইভেটের যে পেশেন্ট গুলি তাদেরকেও আমরা গভর্নমেন্টে রেফার করি। এবং গভর্নমেন্ট হসপিটালে যখন আপনি যাবেন তখন অনেক বেশি প্রেসার থাকবে। গভর্নমেন্ট হসপিটালে আপনার লেবার রুমে বেড থাকবে সর্বোচ্চ 8টা, পেশেন্ট থাকবে কমপক্ষে 18 জন। তো তখন আপনি কি করবেন? হ্যাঁ, এবং ওটি থাকবে 3টা, আপনার পেশেন্ট অলরেডি লাইনে থাকবে আরো 6 জন। তো তখন এই যে আমাদের যে প্রেসারটা সরকারি হসপিটালে মেনটেন করতে হয়, তখন ওইটা দেখে, এবং সবসময় দেখবেন যখন যে লেবার রানিং থাকবে, তখন একটা মেয়ে লেবারে আছে, তার বেবি হচ্ছে, আরেকটা মেয়ে লেবার টেবিলে উঠবে, তখন এটা একটা কন্টিনিউয়াস ভিসিয়াস সাইকেলের মতো হয়ে যায়, এবং তখন তারা সাহস পায়, রোগীর পেশেন্টরাও তখন সাহস পায়। এবং এই যে করোনার মোমেন্টে সবার কাছেই সার্জারি নিয়ে একটা আতঙ্ক কাজ করে, তো সবকিছু মিলায় একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এখানে কাজ করতেছে। তখন পেশেন্ট পার্টি আগে যেরকম জোর জবরদস্তি করতো, 2-3 বার ব্যথা হইলেই যে আমাদেরকে বলতো যে ম্যাডাম আমি ব্যথা সহ্য করতে পারতেছি না, তখন আমাদের কাছেও মনে হতো যে আচ্ছা ঠিক আছে, ব্যথা সহ্য করতে পারতেছে না, আমার আরো 7টা-8টা সিজার আছে, এই পেশেন্ট উইলিংলি চাইতেছে। তো পেশেন্ট পার্টিকে তখন আমরা জিজ্ঞেস করতাম আপনি কি ইলেকটিভ সিজার চাচ্ছেন? তখন ওই ইলেকটিভ সিজার করার মতো আমাদের ক্যাপাবিলিটি থাকতো, আমাদের ডাক্তারও বেশি থাকতো। এখন আমরা ডিউটি কিভাবে করি? 3 দিন ডিউটি করি বা 7 দিন ডিউটি করি, 14 দিন আইসোলেশনে চলে যাই, ডক্টরের সংখ্যাও তো কম। তো এখন আর আমরা ওই আননেসেসারি ইচ্ছা আমাদের আর করে না যে ঠিক আছে যদি আমরা নিতে পারি নর্মাল ডেলিভারি পর্যন্ত, ওকে আমরা নর্মাল ডেলিভারি পর্যন্ত নিব। কিন্তু যেটা অ্যাবসলিউটলি আপনার সিজারের ইন্ডিকেশন থাকবে, ফিটাল ডিস্ট্রেস থাকবে, সেখানে আমার সিজার করতেই হবে। কিন্তু আপনারা যে ডেটাটা দেখাচ্ছেন এটা সরকারি হসপিটালের ডেটা না, এটা অ্যাজ এ হোল প্রাইভেট প্র্যাকটিসের সিজারের সংখ্যা কমে গেছে, বিকজ ম্যাডামরা প্রাইভেট প্র্যাকটিস করছে না। যদি ম্যাডামরা প্রাইভেট প্র্যাকটিস সমানভাবে শুরু করে, সিজারের সংখ্যা ওরকমই থাকবে। গভর্নমেন্ট হসপিটালে সবসময় আমি আপনাকে একটা পরিসংখ্যান দিতে পারবো, শুধু গভর্নমেন্ট হসপিটালে যে কোনো মেগা অ্যাডমিশনে অ্যাটলিস্ট দিনে 24টা বেবি হয়, অ্যাটলিস্ট এটা এভারেজ, দিনে 24টা বেবি হয় যে কোনো গভর্নমেন্ট হসপিটালে, যদি মিড টার্সিয়ারি লেভেলে হয়। ঢাকা মেডিকেল সলিমুল্লাহ এগুলো আরো অনেক হাইফাই ব্যাপার, সেখানে 100 হইতে পারে। ঠিক আছে, দিনে যদি 24টা বাচ্চা হয়, 24টা বাচ্চার মধ্যে বড় জোর 8টা বাচ্চা সিজারে হয়, আর বাকি সবগুলি বাচ্চাই নর্মাল ডেলিভারি হয়।
তো সবসময় গভর্নমেন্ট হসপিটালে নর্মাল ডেলিভারি রেশিও অনেক বেশি হয়, কারণ নর্মাল ডেলিভারি করতে যে পেশেন্টরা ওখানে যান বা গভর্নমেন্ট হসপিটালে যে ধরনের সোশিও ইকোনমিক কন্ডিশনের মানুষ যায়, তাদের পরিবারে এর পূর্ববর্তীতেও তাদের সিজারের হিস্ট্রি থাকে না। দেখা যায় সে নিজেও নর্মাল বেবি ছিল, তারপরে তার বেবি হচ্ছে, সেটাও নর্মাল ডেলিভারি হবে, সে এক্সপেক্টও করে তার নর্মাল ডেলিভারি হবে। কিন্তু সাধারণত প্রাইভেটে আমরা যারা যাই, ইভেন আমরাও, আমাদের এক্সপেকটেশনই নাই যে আমরা নর্মাল ডেলিভারিতে যাব। আর বিশেষ করে Alright. ডক্টর মাদাররা তো বেশিরভাগ সময় এলডারলি মাদার হয়, তখন আমাদের অনেক সময় ইলেকটিভ সিএস এর দিকে টেন্ডেন্সি থাকে। আমরা যে সব সময় আমাদের গাইনির ম্যাডামদেরকে বলতে থাকি যে কেন সিজার করে, কেন সিজার করে, না সিজার এত কোনো শখের বিষয় না, কষ্ট হয়, এর থেকে নর্মাল ডেলিভারি করানো অনেক ইজি। আচ্ছা, আমি এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হলাম এখন যে আসলে এই সিচুয়েশনে মানে টোটাল সামগ্রিকভাবে কিন্তু মানে মাদের যে যারা গর্ভবতী মা হচ্ছেন বা যারা ডেলিভার হচ্ছেন, সেটা কিন্তু তাদের ফরেই চলে গেছে অ্যাজ এ নর্মাল ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। এবং যে জিনিসটা নর্মাল আমি ডেলিভারির ক্ষেত্রে কি, শোনেন ভাইয়া, আমি ভাইয়াই বললাম আপনাকে, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে যেটা হচ্ছে যে একটা মেয়ের অনেকগুলি ইন্ডিকেশন ফিল আপ করতে হয়। এখন আমাদের এই সমাজটা এখন এরকম হয়ে গেছে, আমাদের মেয়ে বলেন ছেলে বলেন, আমার জেনারেশন থেকে যদি আমি ধরি, আমার বয়স 32 এইজ, তো এই সময় আমরা যে ফিজিক্যাল লেবার বলতে যে একটা কথা আছে, এটা আমরা টোটালি ভুলে গেছি। আমরা টোটালি ব্রেন খাটায় চলাফেরা করি, মাথার কাজ করি, কিন্তু ফিজিক্যালি আমরা কোনো কাজকর্ম করতে আগ্রহী না। সেটার জন্য আমাদের বাসায় অনেক পরিমাণে হেল্পিং হ্যান্ড আছে। আজকে যে কোনো মেয়ে তার যদি প্রথম প্রেগনেন্ট হয়, সবার আগে তার নোশন থাকে সে মার বাড়ি চলে যাবে, ঠিক আছে, সে সবসময় যত্নে থাকবে, তার টেক কেয়ার হবে। কিন্তু বাইরের দেশে আমাদের বয়সী মেয়েরা, আমাদের মতো ফিজিকের মেয়েরা কখনো কোনো কাজকর্ম বাদ দেয় না, কোনো ধরনের কোনো সমস্যা থাকে না, তারা বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত ফুল ফাংশনিং থাকে। আর আমরা মোটামুটি প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর থেকে আমরা বিছনায়। তো এইটা আমি খুব র ভাবে বলে ফেললাম কথাটা, কিন্তু রোগীদেরকে এই বিষয়ে আমাদের অনেক কাউন্সিলিং করার দরকার আছে যে ডু ইউ ওয়ান্ট নর্মাল ডেলিভারি, তাহলে তোমার প্রথম থেকেই সেই বিষয়ে সেইভাবেই চলতে হবে। আগের দিনে আমাদের মা বা আমাদের দাদিরা, আমার মানে এটা গ্রামের ভাষায় বলতে হবে যে তারা ঢেকিতে ধান ভাঙতো। ইটস এ ভেরি গুড এক্সারসাইজ ফর নর্মাল ডেলিভারি। আপনার স্টিয়ারিং করতো, তারা সিঁড়ি দিয়ে ওঠানামা করতো, ইটস অলসো এ ভেরি গুড এক্সারসাইজ। এখন আমরা কি করি, আমরা সবসময় লিফটে চলাফেরা করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে এক্সারসাইজ করতে কোনো ধরনের বা নর্মাল ডেলিভারি করার জন্য যেই ধরনের একটা মানসিক প্রিপারেশন দরকার হয়, সেগুলি কোনো কিছু থাকে না। এটা হচ্ছে আমি যেটা আপনাকে বললাম যে মিডল ক্লাস টু হায়ার আপার ক্লাস লোকজনের, যারা আমরা অলরেডি এডুকেটেড, অলসো মি ইনক্লুডেড, আমাদের এই ধরনেরই চিন্তা ভাবনা। কিন্তু যাদের কোনো উপায় নাই, সিজার করার মতো তাদের কোনো ক্যাপাবিলিটি নাই, তাদের মাথার মধ্যে অলওয়েজ থাকে যে যে কোনো উপায়ে আমি নর্মাল ডেলিভারি পর্যন্ত চেষ্টা করব। তো চেষ্টাটা একটা অনেক বড়। আর বেশিরভাগ সময় এখন আমরা কোনো সময় সিজারের ব্যাপারে আমরা জাস্ট স্ট্যাটিস্টিক্স দেই যে সিজার এতগুলি হয়েছে, নর্মাল ডেলিভারি এতগুলি হয়েছে। না, আপনি একটু দেখতে হবে যে সিজারের মধ্যে কয়টা ইন্ডিকেশন ছিল, কয়টা ইলেকটিভ সিএস হয়েছে। ইলেকটিভ সিএস যদি কোনো পেশেন্ট করতে চায়, আমরা কিন্তু ডাক্তার হিসেবে করতে বাধ্য। রাইট, ইন্টারেস্টিং একটি পয়েন্ট বললেন। রাইট, আমি টোটালি এগ্রি আপনার সাথে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, আমাদের যে এই কনভারসেশন, আমরা যে রেগুলার বেসিসে যে কনভারসেশন করছি, মূল লক্ষ্য হলো যারা দেখে। এবং আমরা একটা জিনিস বলতে পারি যে আমাদের এই কনভারসেশন প্রায় 10টা দেশ থেকে রেগুলার মানুষ দেখে, এবং মোস্ট অফ দ্য এনআরবি বলেন এবং বাংলা ভাষাভাষী যারা আছে তারা কিন্তু এই লাইভটা দেখে। কারণ এই লাইভে কিন্তু আমরা কোন ধরনের ভয় লাগানোর কথাবার্তা বলি না। এই মানাপু যেটা বললো, ইটস মোর রিল্যাক্সেশন। এবং আমিও কিন্তু অনেক জিনিস জানতে পারলাম, যেই জানাটা কিন্তু অনেক সময় জানানো হয় না, কারণ এরকম জানানোর কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো কোলাবোরেটিভ কোনো ডিসকাশন হয় না। কারণ আপনি এখানে দেখেন ডিফারেন্ট টাইপস অফ মানুষ কিন্তু এখানে আছে। এখানে ইটস নট লাইক যে আপনাকেই খালি কোয়েশ্চেন করা হচ্ছে, বাট ডিফারেন্ট অনেক টপিক কিন্তু একসাথে উঠে আসতেছে, যেটা কিন্তু আমরা সামনের দিকে আরো নিয়ে যাই, যেটা কিন্তু মানুষ যারা পরে দেখে তারাও কিন্তু আরো ইনফরমেশন গুলো আরো গ্যাদার করতে পারে। সো থ্যাংক ইউ ইমান আপু আপনার মূল্যবান ইনফরমেশনের জন্য। চলে যাবে মহসিন ভাইয়ের কাছে। যেহেতু মহসিন ভাই হুইল চেয়ার ক্রিকেট টিমের সাথে জড়িত এবং নিজেও বেশ কিছু ইনিশিয়েটিভ নিজের থেকে নিচ্ছেন, এবং এই ইনিশিয়েটিভ গুলা আপনি ইনিশিয়েটিভ গুলার ক্ষেত্রে কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, সরকার বলেন, প্রাইভেট অর্গানাইজেশনস বলেন, বা কিভাবে সামষ্টিকগতভাবে কোলাবোরেশনের দিকে আপনি ফোকাস করছেন? সো আপনি যদি একটু বলেন। ধন্যবাদ ইমরান ভাই। তো বেসিক্যালি ঢাকাতে যারা আছে, যেমন যেসব কোম্পানির কাছে আমি অ্যাপ্রোচ করছি, তারা কিন্তু
হচ্ছে আমাদেরকে 10 দিনের, 15 দিনের, 20 দিনের খাবারটা তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তো সেই খাবারটা হচ্ছে আমরা তাদের আমার এরিয়াতে যারা আছে তাদেরকে আমার অফিসে নিয়ে এসে তারপর তাদেরকে ডিস্ট্রিবিউশন করেছি। এবং ঢাকার বাইরে যে সকল ফ্যামিলি আছে তাদেরকে আমরা হচ্ছে ইউথ পলিসি ফোরাম এবং বিডব্লিউসি মিলে আমরা একটা ফান্ড রেজ করে, তো যেহেতু ঢাকা থেকে তাদেরকে আমরা খাবার পাঠাতে পারবো না, তো পরবর্তীতে আমাদের ওইখানে যারা আমাদের কনসার্ন পার্সন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে লিস্ট দিয়ে দিলাম যে আপনারা 50টা ফ্যামিলিকে আমরা একটা লিস্ট দিয়ে দিলাম যে আপনারা চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো লাগে 20 দিনের বা 15 দিনের খাবারগুলো তাদের বাসায় পৌঁছে দিবে। তারা এভাবে করে তারা এই খাবারগুলো পৌঁছে দেয়। এবং গভর্নমেন্ট থেকে বলতে এনডিডি থেকে, যেটা হচ্ছে সাইমাওয়াজেদ পুতুল আপার একটা সংগঠন আছে, ওই সংগঠন থেকে আমাদেরকে অলরেডি প্রায় 300 পরিবারের সাপোর্ট অলরেডি আমরা পেয়েছি। এবং বেশ আমি তো কিছু নামগুলোই বললাম, তারা হচ্ছে সবাই হচ্ছে খাবার পৌঁছে দিয়েছে। এই খাবারগুলো হচ্ছে আমরা এই প্রত্যেকটা প্রতিবন্ধী ফ্যামিলি যারা আছে তাদেরকে দিলাম। প্রত্যেকটা প্যাকেটের সাথে একটা করে হচ্ছে আপনার স্যানিটাইজার ন্যাপকিন তারা দিয়েছে যাদের ফ্যামিলিতে, হ্যাঁ যারা আছে তাদেরকে অলরেডি আমরা কিন্তু ওইভাবে প্রত্যেকটা ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে মেয়েরা আছে তাদেরকে কিন্তু আমরা ওইভাবে ওইটা ডিস্ট্রিবিউট করেছি। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা সংগঠনের সাথে আমরা কথা বলে যাতে করে প্রতিবন্ধী মানুষগুলাকে আমরা সাপোর্ট দিতে পারি। তারা কিন্তু অলরেডি আমাদের বিশেষ করে আমার যে পরিচিত সবাই কিন্তু আমার ডাকে কিন্তু সাড়া দিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো যারা এখনো অনেক কোম্পানিগুলো আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো যে প্লিজ আপনারা একটু এগিয়ে আসেন। যেমন বিশেষ করে আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের মুশফিক রহিম ভাই, অলরেডি আমরা কিন্তু 50 জন হুইল চেয়ার প্লেয়ার তাদেরকে কিন্তু মুশফিক অলরেডি ঈদের আগে একটা সাপোর্ট দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড করোনা ভাইরাস যখন শুরু হলো তখন হচ্ছে আমাদের 22 জন প্লেয়ারকে একটা সাপোর্ট দিয়েছে। তো এখনো যারা এগিয়ে আসেননি, বিভিন্ন কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানিগুলো আছে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আসলে আমাদের এই কমিউনিটি গুলার পাশে এসে আপনারা একটু দাঁড়ান। তো আপনাদের একটু সহযোগিতায় কিন্তু তাদের একটা ফ্যামিলি ভালো থাকতে পারবে। এই বর্তমান এই সংকটে কিন্তু আমরা সবাই কিন্তু প্রবলেমের ভিতরে আছি। তো সকলের কাছে আহ্বান থাকবে আর কি। এবং ইন্সপায়ার বাংলাদেশের সাথে আমি অলরেডি জয়েন করেছি। তো বিশেষ করে ইমরান ভাইকে ধন্যবাদ যে আমার অর্গানাইজেশনকে তাদের একটা পার্ট হিসেবে নিয়েছে। থ্যাংক ইউ। এবং একটা জিনিস আমি আপনাকে ধন্যবাদ জানাবো এই জন্য, কারণ আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশ কিন্তু আপনাদের মতো যারা ইন্সপায়ারিং কাজ করে যাচ্ছে তাদের জন্যই। কারণ আমরা মনে করি আমরা একটি ইন্সপায়ারিং কমিউনিটি ক্রিয়েট করার জন্য সামনে এই ইনিশিয়েটিভ গুলো আরো নিচ্ছি, এবং এই ইনিশিয়েটিভ গুলা কিন্তু আপনারাই সামনে আরো স্ট্রংলি আমাদের সাথে একসাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন। আমাদের সাথে জয়েন করেছে পাভেল ভাই ফ্রম ইউথ হাব। আমি পাভেল ভাইয়ের কাছে যাওয়ার আগে চলে যাবো হচ্ছিল আমাদের নিউট্রিশনিস্ট মিস ইসরাত জাহানের কাছে, কারণ আমরা যে জিনিসটা দেখছি এখন ইমিউনিটি সিস্টেমকে ইমপ্রুভ করার ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে, এবং আপনি এখন দেখেন যে আমরা কোনোভাবে কিন্তু কন্ট্রোল করতে পারছি না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি যেটা যদি বলে থাকি, আমরা 18 মার্চে আমি অফিসে তালা দিয়ে আমি যখন আসলাম তখন আমাদের ধারণা ছিল যে আমরা হয়তোবা এপ্রিলের মধ্যে ব্যাক করতে পারবো। এপ্রিল গেল, মে গেল, জুনের আজকে 12 তারিখ। তো আমরা জানি না যে সামনে আর কি সিচুয়েশন আসতেছে। এখন সবাই বলতেছে যে ইমিউনিটি সিস্টেম আপনার ইমপ্রুভ করতে হবে টু সার্ভাইভ। তো আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে ভেরি সিম্পল, যে আপনার দৃষ্টিকোণ থেকে পারফেক্ট নিউট্রিশনিস্ট হিসাবে আপনি যদি মনে করেন যারা ইমিউনিটি সিস্টেমকে ইমপ্রুভ করতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আসলে আপনি যদি একটু বাংলাদেশের সিচুয়েশনটা অবজার্ভ করি, আপনি যেটা বললেন যে সিচুয়েশনটা প্রথমে কি ছিল এখন কি ছিল, মানুষ ভেবেছে 2-3 মাসের মধ্যেই কিন্তু করোনা ভাইরাস হয়তো চলে যাবে, যেটা হওয়া সেটা হবে। মানুষ যতটুকু গভর্নমেন্ট থেকে সাধারণ ছুটি, আসলে লকডাউন তো ওভাবে হয়নি, সাধারণ ছুটির কথাই বলবো, কিন্তু সাধারণ ছুটির কারণে তারা হচ্ছে গিয়ে অনেক বেশি কি বলবো যে উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে, যার কারণে যেটার প্রতিফল এখন দেখতে হচ্ছে আমাদেরকে। হ্যাঁ, তো আসলে মানুষ সচেতনতার কিন্তু কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে যে কোনো ভাইরাস, শুধু করোনা ভাইরাস না, এরকম প্যান্ডেমিক আরো আসতে পারে আমাদের, তাই না? সাধারণ একটা ব্যাপার। কিন্তু আমরা আসলে কতটুকু মানুষ হিসেবে সচেতন নিজেদের জন্য এবং অন্যদের জন্য, এই জায়গায় কিন্তু আসলে অনেক কিছু ভাববার আছে।
শুধুমাত্র যে আমরা মনে করে প্রথম ভাবছিলাম যে যারা গ্রামের বাড়িতে আছে বা যারা দরিদ্র বা অশিক্ষিত তারা হয়তো সচেতন না বা তাদের কাছে যাচ্ছে না, কিন্তু এখন যদি আমি দেখি যে যারা শিক্ষিত তাদের মধ্যেও কিন্তু আসলে অসচেতনতা অনেকটাই আছে। হ্যাঁ, এবং তাদের এই যে বলবো যে কমিউনিটি ট্রান্সমিশন পর্যায়ে কেন চলে আসলো এটা, শুধুমাত্র কিন্তু আমরা যে এংজাইটি ফিল করছি, আমরা সঠিক তথ্য নিজেরা জানতে পারি না, নিজেরা জানার চেষ্টাও করি না, যার কারণে প্যানিক হয়ে যায়। এবং আমরা যদি কোনো কারণে অ্যাটাক হই সেক্ষেত্রে আমরা তথ্য গোপন করে এমন এমন সিচুয়েশনটা তৈরি করলাম যে দেখা গেল যে সেখান থেকে আরো একটা ইয়ে হচ্ছে, কারণ আপনি জানেন যে একটা মানুষ 437 জন মানুষকে ইনফেক্টেড করতে পারে, হ্যাঁ, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। তাহলে চিন্তা করেন যে ঢাকা শহরে কত মানুষ আছে এবং কতজন মানুষ ইফেক্টেড। সো কত সচেতন হওয়ার দরকার, এবং সচেতনতার জায়গা কিন্তু খুব বেশি কিছু না, আমরা চাইলেই কিন্তু জাস্ট 3টা কথা বলা হচ্ছে, হাতটা ধুতে হবে, মাস্ক পরতে হবে, আর কি করতে হবে, আমাদের চশমা পরতে হবে, কারণ চোখটাও কিন্তু আমাদের আসলে কভার করাটা খুব জরুরি, চোখের মাধ্যমে কিন্তু আমাদের করোনা ভাইরাস অ্যাটাক হয়। হ্যাঁ, তো এই 3টা জিনিস কি আমরা করতে পারি না? অবশ্যই করতে পারি, কারণ চমৎকার যদি আমি বলি ঢাকারই খুব নামি দামি একটা হসপিটালের যদি কথা আপনাকে বলি, সেইখানেও দেখা গেছে যারা করোনা টেস্ট করেছে পজিটিভ এসছে তাদেরকেও আমি দেখেছি যে মাস্ক ছাড়া, এবং তাদেরকে যখন পজিটিভের কথা বলা হলো তারা প্রিকশন বা কোনো কিভাবে চলবে কি করবে সেটা না মেনে সে হচ্ছে গিয়ে পালিয়ে চলে গেল। হ্যাঁ, তো এই যে তারপর সিসি ক্যামেরা দেখে এই চেষ্টা করা হয়েছে যে সে কোন পাথওয়েতে গেল সেটা ডিসইনফেক্টেড করা, হ্যাঁ, সে কোথায় বসেছিল, এই যে একটা সিচুয়েশন। হ্যাঁ, তো আমরা যদি সচেতন না হই আসলে আমাদেরকে বাঁচাতে কেউ পারবে না বাইরে থেকে, এটা ফার্স্ট কথা। আর ইমিউন সিস্টেম হচ্ছে গিয়ে যদি বলি, খাবার তো কিছু আছে যেগুলো আমরা অবশ্যই ইনফেসিস দিচ্ছি এই সময় ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য, কারণ যতই আক্রান্তর হার হোক না কেন অনেকেই কিন্তু ভালো হয়ে যাচ্ছেন শুধুমাত্র কিন্তু তার লাইফস্টাইলের কারণে। খাবার কিন্তু একটা পার্ট, লাইফস্টাইলটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। কারণ এখন দেখেন যে এই সময়টা কি করছি, আমরা সারা দিন হচ্ছে ঘুমাচ্ছি, তাই না, আমাদের অফিসে যাওয়ার কিছু নাই, যারা আসলে অফিসে অনেক কম মানুষই আছে যে ঘরে বসে অফিসের কাজ করছেন, তাই না, একটা সাডেন বলবো যে অ্যামাউন্ট আছে তারা করছেন, কিন্তু ম্যাক্সিমামই কিন্তু ঘরে বসা। তো তাদের কিছু কাজ করার নাই, তাদের কোনো মোটো নাই, কোনো লক্ষ্য নাই, তারা সারাদিন হচ্ছে ঘুমাচ্ছে, কিছু করার নাই, দুপুরের দিকে ওঠে খায়, বিকেলের দিকে টিভি দেখে, মিডিয়াতে আছে, মোবাইলে আছে, সারা রাত জেগে হচ্ছে মুভি টুভি দেখছে, ফেসবুকিং করছে, করে আবার সকালবেলা ঘুমাচ্ছে। এই যে লাইফস্টাইল চেঞ্জ, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের সুস্থতা অনেকটা ইনফেক্ট করছে। কারণ দুটো, একটা হচ্ছে গিয়ে যদি আমি বলি যে আমাদের ক্যালোরি আমি কতটুকু গ্রহণ করব, হ্যাঁ, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকেই যে শুয়ে বসে থাকছেন এর কারণে হচ্ছে নর্মাল যে খাবারটা খাচ্ছে সেখান থেকে কিন্তু তার ক্যালোরিটা আসছে, এবং দুপুরের পর থেকে যে খাবারটা সে খায়, রাত্রেবেলা জেগে থাকলে আসলে আমরা কি ধরনের খাবার খাই, সেটা হচ্ছে গিয়ে বিস্কিট, মুড়ি, কেক, পেস্ট্রি, তাই না, এগুলো সবই কিন্তু কার্বোহাইড্রেট এবং হাই ক্যালোরি কন্টেন্ট ফুড। সো এটা যখন আমরা নিচ্ছি তখন হবে কি, এবং আমি যেহেতু একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট, তো আয়ুর্বেদ সায়েন্স বলে যে সূর্যের সাথে কিন্তু আমাদের বডির কেমিক্যাল কম্পোজিশন মেটাবলিজম কাজ করে। তো দিনের বেলা আমরা যেটা খেয়ে হজম করতে পারবো সন্ধ্যার পর কিন্তু আমাদের সেই হজমটা হয় না, মেটাবলিজম স্লো হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা সন্ধ্যার পর থেকে যে খাবারগুলো খাচ্ছি এই সময় সেগুলো কিন্তু আমাদের বডিতে ডিপোজিট হচ্ছে। এবং এই করোনাকালীন সময়ের পরে আমি তো মনে করি যে আর 3-4 মাস পর থেকে বাংলাদেশে ওবেসিটির হার অনেক বেড়ে যাবে, ফ্যাটি লিভারের পরিমাণ বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাওয়ার অনেক চান্স বেড়ে যাবে, এবং অনেকের হার্ট অ্যাটাক যে হচ্ছে, বাংলাদেশে এখন 20 থেকে 24 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে হার্ট অ্যাটাকের চান্স অনেক বেশি, যার মধ্যে ছেলেদের পরিমাণ অনেক বেশি। ফ্যাটি লিভার হচ্ছে গিয়ে 4 কোটিরও বেশি লোক আছে বাংলাদেশে, ঠিক আছে, সেটা হচ্ছে ডায়াগনোসিস। আর আনডায়াগনোসিস তো অনেকই আছে, কারণ এটার তো কোনো মানে সাইন সিমটম বোঝা যায় না ফ্যাটি লিভারের। হ্যাঁ, তো এইরকম ভয়াবহ একটা সিচুয়েশন, কারণ যখনই আপনার একটা রোগ আপনার থাকবে, কারণ ওবেসিটি নিজেই কিন্তু একটা ডিজিজ, WHO থেকে কিন্তু এটা স্বীকৃত। সো এই ধরনের ডিজিজ যখন আপনি থাকবেন, আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল থাকবে, আপনি যত ভালো খাবার খান না কেন সেটা কিন্তু কাজ করবে না। আর লাইফস্টাইলের ক্ষেত্রে যেটা এক্সারসাইজ, মানে আমি যে খাবারটা খাচ্ছি সেটা এক্সপেন্ডিচার করা, এবং হচ্ছে গিয়ে আমার যে বলো ব্লাড ফ্লো, যেটা বলি ব্লাড ফ্লোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রক্ত সচল রাখা আর কি, প্রবাহটা, সেটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে করতে হয়।
হ্যাঁ, এবং আমরা যে খাবারটা খাবো সেই পুষ্টিটা আমাদের কোষে কোষে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু রক্ত কাজ করে, হিমোগ্লোবিন, সেটাকেও কিন্তু চলাচল করতে দিতে হয় এই মাইল্ড এক্সারসাইজের মাধ্যমে। এর জন্য কি করতে হবে, আমাদের লাইফস্টাইলটা কিন্তু মেনটেন করা খুব প্রয়োজন। রাইট, থ্যাংক ইউ ইশরাত জাহান, আপনাকে আপনার অ্যাডভাইসের জন্য। চলে যাব সাবিলা ইনুন আপুর কাছে, যেহেতু উনি টেকনোলজি ফিল্ডে আছেন, এবং টেকনোলজি ফিল্ডে নতুন কি ধরনের ইনোভেশন আপনি আসতেছে, আপকামিং ইনোভেশন নিয়ে যদি আপনি কিছু বলেন, বা আপনারা কোনো ইনোভেশন নিয়ে কাজ করছেন কিনা তাও বলতে। ধন্যবাদ ফাহাদ ভাই। নতুন ইনোভেশন তো ডেফিনেটলি আসছে, কিছু তো আমরা রেগুলারলি দেখতে পাচ্ছি। পলক ভাই বিভিন্ন সময় আমাদেরকে জানাচ্ছেন যে এটা এই অ্যাপটা আসছে, ট্রেসিং অ্যাপ বিভিন্ন রকমের। তারপরে হচ্ছে corona.gov.bd তে গেলেও আমরা বিভিন্ন রকম আপডেট পাচ্ছি। ওয়ার্ল্ড ওয়াইড একটা হচ্ছে, সেটার সাথে যেটা আর একটা কনসার্নের বিষয় চলে আসছে, সেটা হচ্ছে প্রাইভেসি। মানুষের কতটুকু আমরা জানার রাইট রাখি, কতটুকু আমাদের জানা উচিত, কতটুকু আমাদের জানা উচিত না। যে আমি চাইলেই একজনের কতটুকু ইনফরমেশন আমার রাখার রাইট আমার আছে, সেটা কিন্তু একটা কনসার্নের বিষয় এখন ওয়ার্ল্ড ওয়াইড, মানে আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার আমাদের ডিকাস্টেলিয়ার কথা যদি বলি, যে এখান থেকেও আমরা আসলে একটা অ্যাপ লঞ্চ করেছি কিছুদিন আগে, এবং সেটা হচ্ছে আলো। অ্যাপটা হচ্ছে একদমই যে কেউ ফ্রি ডাউনলোড করে নিতে পারবে গুগল অ্যাপ স্টোর থেকে। আপনার কাছাকাছি ওখানে যেটা হচ্ছে যে আপনার যদি কোনো সাহায্যের দরকার হয়, মধ্যবিত্তের ক্ষেত্রে আমরা কি দেখি, আমাদের মধ্যে একটা সংকোচ কাজ করে যে আমার আসলে বাসায় ভাত নেই, কিন্তু আমি কাউকে বলতে পারতেছি না যে আমার বাসায় ভাত নেই, আমার বাচ্চার জন্য আমি খাবার কিনতে পারতেছি না, আমি ক্যাশ আউট হয়ে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি কাউকে জানাতে পারছি না। সো ওই অ্যাপটার মাধ্যমে যেটা আমরা করার চেষ্টা করেছি, যে আপনার কাছাকাছি কেউ, মানে আমি চাইলে আমার ওই কথাটা বলতে পারি যে আমি বার্ন আউট হয়ে গিয়েছি, আমার খাবার পাচ্ছি না, কেউ কি আমাকে সাহায্য করতে চান কিনা। সো আমরা কারো পরিচয় ফ্ল্যাশ করছি না, কিছুই না। আপনি হয়তো দেখলেন আপনার সারাউন্ডিংসে এরকম একটা নিড আছে, আপনি পার্সোনালি তার সাথে যোগাযোগ করে তাকে হয়তো ওই সাহায্যটা, তার যে নিডটা সেটা দিবেন। আমরা কোনো ক্যাশে মানে টাকা ট্রানজেকশন কোনো কিছুতেই যাচ্ছি না, হ্যাঁ, কারণ আমি তো এমএফএস কোম্পানি না, সো আমার ওই রাইটটা নাই, কিন্তু আমি চাচ্ছি ওই ব্রিজটা হতে, যে ওই সাহায্যটা করতে চাচ্ছে কিংবা যার ওই সাহায্যটা দরকার, তাদের মধ্যে একটা যে গ্যাপটা, সেই গ্যাপটা যেন আমি ফুলফিল করতে পারি। এইটা আমি আমার দায়িত্ব থেকে করছি। আমি আমার অফিসের সবার প্রতি আমি থ্যাংক ইউ, যে তারা তাদের দায়িত্ববোধ থেকে এই কাজটা করার সময় আমরা যখন টপিকটা নিয়ে আলোচনা করেছি, তারা সবাই সহমত প্রকাশ করেছে এবং অনেক দ্রুত আমরা অ্যাপটা লঞ্চ করতে পেরেছি। এরকম আবার যেরকম, এটা তো আমি আমার ইসের কথা বললাম, অর্গানাইজেশনের কথা বললাম, এরকম আরো অনেকেই হচ্ছে। কেউ হয়তো তার আইটি সেক্টরের বাইরে গিয়ে ডিরেক্ট সাহায্য করছে। মহসিন ভাই যেরকম বিভিন্ন জায়গায় খাবার পৌঁছানোর ব্যবস্থা করছেন, আমাদের মধ্যেও আমি অনেককে জানি যারা এই মাস্ক, তারপরে পিপিই, এই ধরনের যে ইমার্জেন্সি ইকুইপমেন্টগুলি যেগুলি এখন আমাদের দরকার আমাদের ফ্রন্টলাইনারদের জন্য, সেই সাহায্যগুলি পৌঁছানোর সাহায্য করছেন। এগুলি তো থাকলোই, সাথে আমি যেটা প্রথমেই বলছিলাম এই কথা বলার সময়, যে আমি আমার টেকনোলজিকে কতটুকু ইউজ করব, সেই জিনিসটার মানে সেই জায়গাটা কিন্তু আমাদের জানতে হবে। আমি এডুকেশনাল সিস্টেমের কথা যদি বলি, যে সেখানে এখন অনেক রকম নতুন আমরা দেখতে পাচ্ছি, নতুন অনলাইনে ক্লাস হচ্ছে, অনেক ধরনের সাপোর্ট সিস্টেম গ্রো করছে। সো ওই জায়গাগুলিতে যদি আমরা একটু মানুষকে হেল্প করার চেষ্টা করি, হ্যাঁ, হঠাৎ করে কাউকে কিছু একটা দিয়ে দিলাম কিন্তু সে পারছে না, বাচ্চাদের স্কুলের ক্লাস হচ্ছে এখন অনলাইনে, ভার্সিটির স্টুডেন্টদের ক্লাস হচ্ছে। সো এই জায়গাগুলি, কিংবা হেলথের ক্ষেত্রে যদি আমি বলি, হেলথের ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের কত রকম কাজ করার জায়গা আছে, কত কিছু করা সম্ভব। মানে আপনি যদি টেলিমেডিসিনের কথা বলেন বা সাপোর্টের কথা বলেন, যেমন আমাদের যে ডাক্তার আপা ছিলেন, গাইনোকোলজিস্ট আপা, উনি যেটা বলছিলেন যে ইমার্জেন্সি সিচুয়েশনে আমি কোথায় যাব, আমি তো রাস্তায় রাস্তায় ঘুরতে পারছি না, আমি প্রেগনেন্ট কিংবা আমি করোনা পেশেন্ট। সো ওই সময় যদি একটু টেলিমেডিসিনের থ্রুতে আমি একটা হেল্প নিতে পারি, অনলাইনে ওভার ফোনে আমি একটা হেল্প নিতে পারি কারো কাছে ইমার্জেন্সি, যে ভাই অমুক জায়গায় একটা অক্সিজেনের আছে, তুমি ওই জায়গাটাতে কন্ট্যাক্ট করো, কিংবা ওই ডাক্তারটা এখন ফ্রি আছে, তার সাথে তুমি একটু কথা বলে দেখো, সে হয়তো তোমাকে কিছু টিপস দিতে পারবে, তোমাকে ইমার্জেন্সি কোনো সাপোর্ট দিতে পারবে। একটা হাবের মতো হতে পারে, যে যেখানে আমি সেই ইনফরমেশন গুলি পাবো। আমার ইমার্জেন্সি ব্লাড দরকার, আমার এখন প্লাজমা দরকার, এই জায়গাগুলি, মানে আমরা যদি একটু ক্রিয়েটিভ হই, একটু মানে আমাদের বিষয় ডানে বায়ের বিষয়গুলি নিয়ে চিন্তা করি, তাহলে দেখবো যে আমাদের কাজ করার কত স্কোপ আছে এখন।
তো এই Right, জায়গাগুলিকে যদি আমরা হাত দিই তাহলে অনেক কি হবে আসলে। এবং আমি সাবিল আপুর সাথে একটা জিনিসের ব্যাপারে একমত যে ক্রিয়েটিভিটির চেয়ে এখন যে সবচেয়ে বড় জিনিস দরকার যে কোলাবোরেশন। সে মনে করেন এখন আমি যেটা দেখতেছি যে প্লাজমা রিলেটেড অনেক গ্রুপ হয়ে গেছে ফেসবুকে, 10-15টার মতন গ্রুপ, যেখানে দেখা যাচ্ছে যে কাজের থেকে অন্য কথাবার্তাই বেশি হয়। এবং দেখা যাচ্ছে যে প্লাজমা রিলেটেড অ্যাপ আপনি যদি এখনই সার্চ করে দেখেন 10টার নিচে পাবেন না। বাট আমার কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে আইসিটি ডিভিশন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আইসিটি ডিভিশন বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। তারা একটি সহযোদ্ধা নামে একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন প্লাজমার জন্য, এবং আরো এক দেশ নামে একটি ক্রাউড সোর্সিং প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, যেটার থ্রুতে আপনি ডোনেট করতে পারবেন। সো আমরা যদি ওই সব প্ল্যাটফর্মকে আরো ভ্যালু অ্যাড করি, আরো ওগুলোকে সাপোর্ট দিই, তাহলে দেখা যাবে যে এই ইনিশিয়েটিভ গুলো কিন্তু আরো বড় আকারে সামনের দিকে চলে যাবে। সো আমি মনে করি যে আমাদের দরকার গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ ওগুলাকে আরো শক্তিশালী করা, এবং ওগুলোর সাথে আমাদের ভ্যালু জেনারেশন করে সামনে আমাদের যে আশেপাশের মানুষ ওনাদেরকে সাহায্যের জন্য এগিয়ে নিয়ে যাওয়া। তো আমাদের সাথে আমাদের আরেকজন গেস্ট জয়েন করেছে, শরীফুল ইসলাম, একটু লেটেই জয়েন করছে। শরীফ ভাই ইজ ন্যাশনাল কমিউনিকেশন অফিসার ফ্রম IOM বাংলাদেশ। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? আমি আছি আসলে এই সময় তো যতটুকু ভালো থাকা যায়। সরি, আমার আরেকটা এনগেজমেন্ট ছিল, এখানে আমি জয়েন করতে পারিনি। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন এইটাই প্রত্যাশা করি, কিন্তু কেমন আছেন এই প্রশ্নটা করাটা আসলে ঠিক হবে না। এক্স্যাক্টলি। এবং একটা জিনিস আমি আপনাকে বলি যে আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে স্কলারশিপ ফর বাংলাদেশ, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু সব ধরনের মানুষ, আপনি ইউ জাস্ট নেম ইট, এভরিওয়ান ফ্রম ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আমাদের সাথে জয়েন করে। তো আমি আপনাকে কাছে যাওয়ার আগে আমি একটু পাভেল ভাইয়ের কাছে চলে যাব, হলো আপনাদেরকে ওভারঅল সিনারিওটা নিয়ে একটু ওভারভিউ দেওয়ার জন্য। কারণ ত্রিকোণমিতি বলেন বা অনির্বাণ বলেন, যে এই দুইটা প্রজেক্টকে আমরা এখন সাপোর্ট করছি, এবং আমরা কিন্তু মাশাআল্লাহ বড় আকারে অনেক ধরনের অনেক মানুষকে এখন পর্যন্ত কানেক্ট করতে পেরেছি, এবং আমাদের এটা আফটার কোভিডও কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো চলবে। সো উনি আপনাদেরকে একটু ওভারঅল একটা ব্রিফ দিবে what we are doing exactly right now. Over to Pavel Sarwar. ধন্যবাদ ইমরান ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমি খুবই এক্সাইটেড। আজকে আমার মেন্টর, আমার বড় বোন সাবিলা ইনন আপুকে পেয়ে গেছি লাইভে। সো থ্যাংক ইউ আপু শর্ট নোটিসে জয়েন করার জন্য, এবং মহসিন ভাই আমাদের ক্যাপ্টেন। সো আমি ক্যাপ্টেনকে ফলো করি সোশ্যাল মিডিয়াতে, ক্যাপ্টেন ডুইং গ্রেট। সো আজকে নতুন করে পরিচয় হইলো হচ্ছে সাইফুল ভাই এবং আমাদের ইসরাত জাহান আপুর সাথে, এবং আমাদের সাথে ছিলেন আমাদের ইমান আপু, ডাক্তার ইমান আপু। সো সবাইকে ধন্যবাদ আমাদের এই লাইভে আসার জন্য, এবং আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে লিটল বিট অ্যাবাউট আমাদের যে ইনিশিয়েটিভটা হচ্ছে স্কলারশিপ ফর বাংলাদেশ, এবং আমাদের ইনিশিয়েটিভটা হচ্ছে ত্রিকোণমিতি। সো what actually scholarship for Bangladesh এবং what actually ত্রিকোণমিতি। সো আপনারা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথবা আপনাদের যাদের ফ্রেন্ডরা ছিল যে প্রাইভেট অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের অধিকাংশ স্টুডেন্ট আপনারা খেয়াল করে দেখবেন যে ওরা টিউশনই করে। সো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে আমার বন্ধুদেরকে টিউশনি করার জন্য। সো এই কোভিড-19 এই সিচুয়েশনটা অলরেডি আমরা প্রায় 3 মাস অতিক্রম করতে যাচ্ছি বাংলাদেশে। যেহেতু আমি মালয়েশিয়ায় থাকি, আমরা মালয়েশিয়া সেই জানুয়ারি থেকে আমাদের প্রিপারেশনটা ছিল। সো আমরা অনেক আগে থেকেই কোভিড-19টা ফেস করছি। এখন মালয়েশিয়াতে RMCও চলছে, রিকভারি পিরিয়ড চলছে। সো বাংলাদেশের সেই মার্চের সময় থেকে এই পর্যন্ত এই কোভিড-19 আউটব্রেকটার কারণে স্কুল, কলেজ বা আদার্স শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। পাশাপাশি হচ্ছে যেসব স্টুডেন্টরা টিউশনি করে যে শুধুমাত্র তাদের পড়াশোনার খরচ বহন করতো তা কিন্তু না। অনেক স্টুডেন্ট আছে, আমরা পার্সোনালি জানি, এবং আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের ফেসবুক পেজে এবং আমাদের যে স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ওখানে প্রচুর আবেদন পাচ্ছি যে যারা এই টিউশনিটা করে তাদের আসলে ফ্যামিলিটাকেও চালাতো। সো দেখা যাচ্ছে যে এই সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং করোনা ভাইরাসের আউটব্রেকটার কারণে তারা এখন টিউশনিটা করতে পারছে না, বা হচ্ছে পার্ট টাইম জব বা আদার্স ইনকাম রিলেটেড অ্যাক্টিভিটি গুলো তারা করতে পারছে না। সো তারা একটা বড় ধরনের সমস্যা ফেস করছে।
সেজন্য আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে অনির্বাণ নামে একটি শিক্ষা প্রকল্প চালু করি টুগেদার উইথ ইয়থ হাব, এসো সবাই এবং এনআরবি সাপোর্ট। এবং আমরা আরেকটা প্রোগ্রাম শুরু করি, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইয়থ হাব আমরা মালয়েশিয়া বেসড অর্গানাইজেশন। আমরা মেনলি কাজ করি হচ্ছে স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্যোক্তা তৈরি নিয়ে, স্পেশালি মেয়েদেরকে নিয়ে। সো আমরা এই কোভিড-19 সিচুয়েশন শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা প্রজেক্ট করি A2I, আইসিটি মিনিস্ট্রি এবং গ্রামীণ ফোনের সাথে, প্রেনিয়াল ল্যাব এবং আমাদের আদার্স পার্টনারদের সাথে। সেটা ছিল বাংলাদেশ চ্যালেঞ্জ, সো রুরাল ম্যাপ ডেভেলপমেন্ট করার জন্য। সো আমরা সাকসেসফুলি এই প্রজেক্টটা করার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমি একটু ব্যাক এন্ডের স্টোরিটাই বলছি, যে একদিন আমার ওয়াইফ আমাকে বলল যে স্যানিটারি প্যাড লাগবে। সো যেহেতু তখন সবে মাত্র বাংলাদেশের লকডাউনটা শুরু হয়েছে, সো আমি অনলাইনে গো থ্রু করলাম কারা কারা অনলাইনে মেডিসিন ডেলিভারি দিচ্ছে বা অনলাইনে কারা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে। আমি অ্যাটলিস্ট 15 থেকে 20টা অনলাইন কোম্পানিকে ফোন করলাম নিজে এবং ওদের সাথে কন্ট্যাক্ট করা ট্রাই করলাম, বাট আর কেউ এবল না আসলে বাসায় মেডিসিন বা স্যানিটারি ন্যাপকিন এবং আদার্স যে ওমেন এসেনশিয়াল গুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য। সো তখন আমি আমার এক কাছের ছোট ভাইকে বললাম যে যেহেতু ওরা সীমিত আকারে ওষুধ ডেলিভারি দিচ্ছিল, তো তাদেরকে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ফার্মাসিতে যাও, গিয়ে আমাকে ভিডিও কল দাও। ভিডিও কল দেওয়ার পর আমি বলতে পারবো যে কোন ব্র্যান্ডটা আসলে ফিমেলরা ইউজ করে বা আমার ফ্যামিলিতে কোন ব্র্যান্ডটা ইউজ করে। দেন আমার ছোট বোন এসে আমাকে বলতেছিল যে ভাইয়া, নট অনলি যে এটা আমাদের ফ্যামিলির প্রবলেম, এই প্রবলেমটা আসলে আমাদের দেশের মেজরিটি পার্সেন্ট মেয়েরাই ফেস করতেছে। নট অনলি যে কোভিড-19 সিচুয়েশন, অলসো দ্য নর্মাল পিরিয়ড অ্যাজ ওয়েল। সো আমরা একটা কাজ করলে কেমন হয়, যেহেতু আমরা ইয়থ হাব কাজ করি ওমেনদেরকে নিয়ে, আমরা একটা ইনিশিয়েটিভ নিতে পারি যে হ্যাঁ, যাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি আছে কিন্তু ঘরের বাইরে যেতে পারতেছে না ওমেন এসেনশিয়াল গুলো কেনার জন্য, আমরা বাজার মূল্যে তাদেরকে আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর যাদের কেনার সামর্থ্য নাই, আমরা তাদেরকে বিনামূল্যে দেওয়া শুরু করব। সো তখন আমরা আমাদের ইয়থ হাবের ফিমেল টিমের সাথে কথা বলি এবং আমাদের ফিমেল টিম খুবই সাপোর্ট দেয় আমাদেরকে, এবং আমরা তখন ত্রিকোণমিতি নামে প্রজেক্টটা লঞ্চ করি। আমরা এপ্রিলের শুরুর দিকে আমরা এই প্রজেক্টটা লঞ্চ করি। প্রথমে আমরা সীমিত আকারে শুরু করি একটা ফেসবুক চ্যাট গ্রুপের মাধ্যমে, যে দেখার জন্য যে আসলে মেয়েরা এটা কিনতে চায় কিনা। যেমন আমি যখন দেশে ছিলাম, ছেলেদের একটা এসেনশিয়াল কেনার জন্য লাস্ট ফার্মাতে গিয়ে আমাকে দাঁড়ায় থাকতে হইতো, কখন ফার্মাসিটা একটু ফাঁকা হবে, দেন হচ্ছে আমি আমার এসেনশিয়ালটা চাবো। বাট সেই ক্ষেত্রে মেয়েদের জন্য তো এটা আরো বেশি প্রবলেম, কারণ বাংলাদেশে মাত্র 14% মেয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে। 86% মেয়ে এটা ব্যবহার না করার কারণে হচ্ছে তারা জরায়ু মুখে ক্যান্সার থেকে শুরু করে আদার্স ডিজিজ গুলোকে তাদের ফেস করতে হয়। সো দেন আমরা ইমরান ফাহাদ ভাইয়ের সাথে কথা বললাম এবং অল টুগেদার আমরা লঞ্চ করলাম হচ্ছে ত্রিকোণমিতি প্রজেক্ট। এবং এপ্রিল থেকে এই পর্যন্ত আমরা ময়মনসিংহ এর বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে, ঠাকুরগাঁও, দিনাজপুর, নরসিংদী, সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা প্রায় 500-র বেশি সুবিধা বঞ্চিত নারী এবং মহিলাদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করি। এবং আমরা এই স্যানিটারি ন্যাপকিনটা প্রোভাইড করতে গিয়ে আমাদেরও একটা বিশাল এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ গ্রামের মহিলারা তো আসলে জানেই না যে এটা ব্যবহার করাটা জরুরি। তারা অনেক অস্বাস্থ্যকর ভাবে তাদের পিরিয়ডকালীন সময়টাকে ফেস করে। সো সেই জন্য আমরা নট অনলি যে তাদেরকে স্যানিটারি ন্যাপকিন প্রোভাইড করা, বাট অলসো আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং এর কাজটাও শুরু করি। এই জন্য আমরা হচ্ছে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করি, ত্রিকোণমিতি। সো হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য এই গ্রুপটা। এখানে আমাদের ইমানা আপু সহ অন্যান্য যে ডাক্তাররা আছে তারা এই গ্রুপটাতে আছে, এবং আমাদের ত্রিকোণমিতি প্রকল্পটাকে সাপোর্ট করার জন্য ভার্চুয়াল ডক্টর নামে আরেকটা ইনিশিয়েটিভ একাত্মতা ঘোষণা করেছে। ওই ভার্চুয়াল ডক্টর গ্রুপটাতে অনেক জনপ্রিয় ডাক্তাররা আছেন। এটা একটা ডক্টর স্কুল অ্যাকচুয়ালি। সো তারা হচ্ছে টেলিমেডিসিনের মাধ্যমে বিনামূল্যে আন্ডার প্রিভিলেজ কমিউনিটিকে সাপোর্ট দিচ্ছে। সো এই ছিল হচ্ছে আমাদের স্কলারশিপ ফর বাংলাদেশের অনির্বাণ এবং ত্রিকোণমিতি প্রকল্প। আজকে আমাদের লাইভটা যারা দেখছেন এবং আপনারা যারা যোগ দিয়েছেন, আপনাদের কাছে আমাদের কর্ডিয়ালি রিকোয়েস্ট থাকবে যে হ্যাঁ, আপনারা আমাদের এই ইনিশিয়েটিভ গুলোকে আরো ছড়িয়ে দেন। এতে দুটা সুবিধা হবে, যে not only we are asking for the donation, আমরা also asking for the partnership, support. লাইক আপনি যদি আমাদের লিংকটাকে শেয়ার করে দেন, হয়তো বা এমন কোনো একটা স্টুডেন্টের জন্য এটা উপকার হবে যে স্কলারশিপ খুঁজছে, বা আপনি যদি আমাদের ফেসবুক গ্রুপটার কথা এমন একজনের সাথে শেয়ার করেন, হয়তো বা একটা গ্রুপ অফ
পিপল তারা হয়তো বা স্যানিটারি ন্যাপকিন খুঁজছে, যেমন আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের ফেসবুক পেজে এবং আমাদের যে হটলাইন প্রচুর কল পাচ্ছি। যেমন আজকে আমরা প্ল্যান ছিল আজকে আমাদের সৈয়দপুরে 200 মহিলাকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করার, বৃষ্টির জন্য আজকে এটা বিলম্ব হয়েছে, আমরা এটা আগামীকালকে প্রোভাইড করব। সো আমরা এটা কন্টিনিউ থাকবে, নট অনলি যে শুধু কোভিড-19 সিচুয়েশন, আফটার কোভিড-19 আমরা আমাদের এই ইনিশিয়েটিভ গুলো স্কলারশিপ ফর বাংলাদেশ অলসো দ্য ত্রিকোণমিতি প্রজেক্ট আমাদের কন্টিনিউ করার প্ল্যান আছে। সো আমরা বিলিভ করি যে পার্টনারশিপে, আমরা বিলিভ করি হচ্ছে ওয়ার্ক টুগেদার, গ্রো টুগেদার এন্ড সাপোর্ট করা আমাদের আন্ডার প্রিভিলেজ কমিউনিটিকে। সো থ্যাংক ইউ ইমরান ফাহাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং থ্যাংক ইউ সাবিলা আপু এবং মোহসিন ভাই সহ আমাদের আদার্স গেস্টদেরকে আপনাদের ব্যস্ত সময় এর মাঝে আপনারা আমাদের আজকের এই লাইভে অংশগ্রহণ করেছেন। সো আমি খুব এনজয় করছিলাম। সো হোপফুলি আমাদের বাকি অংশটা আরো বেশি এনজয় হবে। সো থ্যাংক ইউ ইমরান ফাহাদ ভাই, ইটস আপ টু ইউ। Thank you, Pavel Sarwar, for your wonderful words all the way from Malaysia. So, আমাদের যে প্ল্যাটফর্ম ইন্সপায়ারিং বাংলাদেশের যে প্ল্যাটফর্ম, মূল যে উদ্দেশ্য যে একটি ইন্সপায়ারিং কমিউনিটি করা, কারণ আমরা যে সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভিটি আমরা মোরলেস দেখি, এটা কিন্তু আমাদেরকে জাতিগতভাবে আমাদের যত অর্জন, আমাদের একটি যুদ্ধজয়ী জাতি এবং আমাদের যত অ্যাচিভমেন্ট ওগুলাকে কখনোই রিপ্রেজেন্ট করে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটি, সবাই কিন্তু জাতি হিসাবে আমাদেরকে লেম হিসাবে চিন্তা করে। আমরা খালি নতুন নতুন ইস্যু খুঁজি সোশ্যাল মিডিয়াতে বিজি থাকার জন্য, বাট যেসব জিনিস নিয়ে আসলেই বিজি থাকা দরকার এই করোনাকালীন সময় বলেন বা এই সংকটকালীন সময়, আমরা কিন্তু ওগুলা ধারের কাছে থাকি না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আপনারা এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতেও দেখবেন, প্লিজ লাইভটি শেয়ার করুন। যেটা বললাম, দুইটি কাজ হবে, যারা এই স্কলারশিপ পেতে চায় তারাও এটির ব্যাপারে জানতে পারবে, এবং সবচেয়ে বড় যে জিনিস, যারা এটাকে সাপোর্ট করতে চায়, সামনে আরো এগিয়ে নিয়ে যেতে চায়, পার্টনারিং করতে চায় বা স্পন্সরশিপ দিতে চায়, তারাও এটার সাথে যুক্ত হতে পারবে। সো আমি দেরি না করে শরীফুল ভাইয়ের কাছে চলে যাব টু নো মোর অ্যাবাউট হিজ ইনিশিয়েটিভ এন্ড উনি এই করোনাকালীন সময়ে কিভাবে সময়টাকে অতিবাহিত করছেন। শরীফ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ইমরান ভাই। প্রথমত আমি একটু সরি বলে যে আমি একটু দেরিতে জয়েন করেছি। সো করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে আসলে, আর অনেক কিছু শেখাবে নিশ্চিতভাবে, যেহেতু অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি। তো আমি কয়েকটা উদ্যোগের কথা বলতে চাই যার সাথে আমি প্রথম থেকেই আছি, এবং আরো কিছু জিনিস যেখানে কাজ করার আসলে সুযোগ আছেন। প্রথমত হচ্ছে আপনারা জানেন মিশন সেভ বাংলাদেশ একটা বড় প্ল্যাটফর্ম বর্তমানে এখন, সেখানে আমাদের আদনান হালিম ভাই, তারপরে আমাদের সমকাল এবং ডেইলি স্টার একসাথে কাজটা শুরু করে। আমি প্রথম থেকে প্ল্যাটফর্ম থেকে আছি। সো বাংলাদেশে যদি আমরা একসাথে কাজ করি, প্রথম হয়তো একটা আলোচনাটা শুরু হয়েছিল আমাদের এই 3 প্রতিষ্ঠানের, যারা ইমরান কাদির ভাই, তাজদিন ভাই এবং আদনান হালিম ভাই, তারা একটা আলোচনার মাধ্যমে শুরু হয়েছিল। এরপরে আস্তে আস্তে এইটা এত বড় পর্যায়ে চলে যায় যে দেখেন সবার মধ্যে কিন্তু মানুষকে, বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই মানুষকে সহযোগিতা পরায়ণ, এবং মানুষ আসলেই কিন্তু সহযোগিতা করতে চায়, বিশেষ করে মধ্যবিত্ত উচ্চবিত্ত যারা আসলে মানুষকে কাছে যেতে চায়। সো এখানে কোঅর্ডিনেশনটা খুব বড় ধরনের দরকার ছিল। দেখেন করোনার ফলে যেটা হয়েছে, কেউ ঘর থেকে বের হতে পারতো না, অনেক গরিব মানুষ আছে বিশেষ করে বস্তির এবং যাদের দিন আনে দিন খায়, তাদের একটা বড় সহযোগিতার প্রয়োজন ছিল। তো মিশন সেভ বাংলাদেশ যেটি করেছে যে শুধুমাত্র কোঅর্ডিনেশনটা করেছে, যখন ধরেন গ্রামীণ ফান্ড থেকে শুরু করে বড় বড় কর্পোরেট হাউসগুলো এখানে ডোনেট করেছে, কেউ 10টা পরিবারের উদ্যোগ 10টা পরিবারকে সহযোগিতা করেছে, এখানে একটা বিশাল প্ল্যাটফর্ম। সো আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমাদের উদ্যোগের মতোই, এইখানে যেটা দরকার সেটা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন এবং কোঅপারেশন, এবং যদি এগ্রিমেন্ট ওয়াইজ কাজ করা হয় তাহলে খুবই ভালো হয়। সো আমি এইটা বলে আমি আমার নিজস্ব কাজের সেক্টরে, যে আপনি জানেন বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে প্রবাসী খাত, যেখানে বাংলাদেশে এখন প্রায় 1,20,00,000-এর বেশি মানুষ প্রবাসে কাজ করেন, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। এবং রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইনকাম সোর্স গার্মেন্টস সেক্টরে পড়ে। এবং আপনি দেখেন এই করোনার ফলে এই খাতটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আমাদের ইকোনমিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু বাংলাদেশের এই রেমিটেন্সের উপরে নির্ভরশীল। সো আমরা দেখেন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেকে এসে আটকা পড়েছেন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অনেক দেশ, তারা বাংলাদেশের এই শ্রমিকদের দেশে পাঠিয়ে দিতে চাচ্ছেন বিকজ অফ তাদের ইকোনমিক কনস্ট্রেইনের কারণে। সো এই গ্রুপটাকে নিয়ে আমরা কাজ করছি, যেহেতু আমি IOM বাংলাদেশে কাজ করছি, এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন, গ্লোবালি যত মাইগ্রেশন ইস্যু সেটা বাংলাদেশের লিঙ্ক করে এই প্রতিষ্ঠানটি কাজ করে।
সো আমরা যেটা প্রথম থেকে কাজ করার চেষ্টা করছি যাতে করে এই মাইগ্রেন্টরা যাতে করে ইনফরমেশনটা অন্তত পায়, যে ফর এক্সাম্পল আজকে মালয়েশিয়া কিনা মিডল ইস্টে যত অনেক শ্রমিক তারা আটকা পড়ে আছেন, যারা হয়তো কাজ নেই, তাদেরও কিন্তু মেন্টাল হেলথেরটা প্রয়োজন, তাদেরও কিন্তু ডাক্তারের সহযোগিতা প্রয়োজন। সো আমাদের IOM বাংলাদেশের একটা হটলাইন আছে, যে হটলাইনের মাধ্যমে এই প্রবাসী শ্রমিকদের কিংবা দেশে যারা প্রবাসী শ্রমিক আছে তাদেরকে বিনা পয়সায় তাদের মেন্টাল হেলথ সার্ভিস বা ডক্টরের যে সার্ভিসগুলো দেওয়া হয়। এবং একই সাথে ICT মিনিস্ট্রির সাথে আমাদের IOM বাংলাদেশের এক সহকর্মী তারা মিলে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম সেখানে তৈরি হয়েছে। সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই করোনাকালীন যে কোনো তথ্য তারা খুব সহজেই পাচ্ছেন। তো সব মিলে আমি যা বলার চেষ্টা করছি, ডিজিটাল আমাদের একটা বড় শক্তি। এখন এই শক্তির জায়গাটা আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে, কিন্তু যে জায়গাটা খুব দরকার, ভাই বলছিলেন যে অনেকে অনেক প্ল্যাটফর্ম তৈরি করছে এবং সেটার কোলাবোরেশনটা খুব দরকার। ফর এক্সাম্পল একই প্লাজমা নিয়ে হয়তো 10 জনে কাজ করছে, সেই 10 জনের মধ্যে একটা কোলাবোরেশন যদি হয় তাহলে হয়তো ডুপ্লিকেশনটা হবে না। আপনারা হয়তো, যেমন আমরা মিশন সেভ বাংলাদেশের জন্য যেটা করার চেষ্টা করছি, যে দেখেন গরিব মানুষকে অনেকেই সহযোগিতা করছে। যখন মিশন সেভ বাংলাদেশ দেখলো যে গরিব মানুষকে অনেকেই সহযোগিতা করছে, তখন এর ফোকাসটা তখন এসএমইতে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ দেখেন বাংলাদেশ অনেক মানুষ আছে যারা দিন আনে ব্যবসা করে চলতো, ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে নিয়ে কাজ করার খুব বেশি মানুষ ছিল না, সে কারণেই ফোকাসটা আসলে তখন এসএমইর মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। সো আমি এই উদ্যোগটা যারা পিছনে আছেন তাদের অনুরোধ করব যে যতটা সম্ভব কোলাবোরেশন করার, ডুপ্লিকেশনটা যদি আমরা পরিহার করতে পারি তাহলে হয়তো মানুষের জন্য অনেক বেশি কাজ করা সম্ভব হবে। এক্স্যাক্টলি, আমি আপনার সাথে একমত সম্পূর্ণভাবে। যে ফোকাস, যে আমাদের যে ফোকাস, যে স্টুডেন্ট, আমাদের যারা ভবিষ্যতের বাংলাদেশ গঠন করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এবং সাথে সাথে যে সামনে আমরা যে 2041 এর যে ডেল্টা প্ল্যানে যাচ্ছি, এই স্টুডেন্ট যারা এখনকার শিক্ষার্থী তারাই কিন্তু সামনের বাংলাদেশকে গঠন করবে। তাদেরকে ফোকাস করেই কিন্তু স্কলারশিপ ফর বাংলাদেশ, তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিন্তু আমাদের এই উদ্যোগটা। আমরা মনে করি যে এই উদ্যোগটা যদি আমরা আরো ব্যাপক আকারে সামনে নিয়ে যেতে পারি তাহলে তারা কিন্তু অন্যান্য অত্যন্ত আগ্রহ সহকারে সামনের দিকে আরো যেতে পারবে, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম। তো এটার জন্যই আমাদের সামনে দরকার অনেক কোলাবোরেশন, এবং এনআরবি সাপোর্ট নামে আমাদের একটি প্ল্যাটফর্ম আছে। আমি আপনাকে এই মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এনআরবি সাপোর্ট, আমরা 1,10,00,000 যে আমাদের এনআরবি বললেন যারা লিগালি আছেন, এর বাইরে তো অনেক মানুষ, আরো অনেক সংখ্যাটা আরো অনেক বেশি। তো তাদেরকে একত্রিত করে আমরা একটি প্ল্যাটফর্ম চালু করেছি, এনআরবি সাপোর্ট। আপনারা nrbsupport.com এ গেলে দেখতে পারেন যে কিভাবে বাংলাদেশে সাহায্য পাঠানো যায় এনআরবি কমিউনিটি গুলোকে একত্রিত করে। তো থ্যাংক ইউ শরীফ ভাই। আমি হ্যাঁ সরি, আমি জাস্ট এই সাপোর্টটা যেটা আপনি বললেন, এই বিষয়ে যদি অনেক বিস্তারিত কাজ করতে চান আমি আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবো। আমরা তো ডেফিনেটলি কথা বলবো। এবং জি, আমি আপনার কাছে আবার আসছি, ফেরত যাব সাবিলাপুর কাছে, টু নো মোর অ্যাবাউট যে আমরা যে এখন নিউ নরমালের কথা বলছি, যে নিউ নরমালে পরবর্তীতে আমরা করোনা পরবর্তী, এখন দেখেন যে আমরা যেটা দেখছি যে সবাই কিন্তু যারা স্টার্ট আপ বলেন বা টেকনোলজি কোম্পানি বলেন, সবাই কিন্তু তাদের ফোকাস এখন ডাইভার্ট করে এখন সবাই ডেলিভারিতে এসে পড়ছে, লজিস্টিক বা ই কমার্সে। আপনি দেখেন ইন্ডিয়াতে জোম্যাটো বা সুইগির মতন ফুড ডেলিভারি কোম্পানিগুলোর মতন এখন মেক মাই ট্রিপ, যারা ট্রিপ নিয়ে কাজ করতো, ফ্লাইট বুকিং নিয়ে কাজ করতো, হোটেল বুকিং নিয়ে কাজ করতো, তারাও এখন ডেলিভারিতে আসছে। সো আপনার দৃষ্টিকোণ থেকে পরবর্তী ইনোভেশন কি আসতে পারে করোনা পরবর্তী, কি আসতে পারে করোনা পরবর্তী? ভাই করবে কি বলেন, বাইচা থাকতে হবে তো, সার্ভাইভার, এছাড়া তো উপায় নাই, তাই না? সার্ভাইভার মানে আমরা তো মাঝে আমরা মজা করতেছিলাম যে এখন যে অবস্থা, কি জানি একটি ঘর একটি গ্রোসারি অবস্থা এখন এমন দাঁড়াইছে যে একটি ঘর একটি গ্রোসারি, সবাই এখন বাসায় চাল ডাল সাপ্লাই দেয়, এই অবস্থা চলে যাচ্ছে। আমরা নিজেরা আসলে এটা একটু মানে কষ্টেই মজা করতেছিলাম, আসলে বিষয়টা এখন এমন হয়ে গেছে। মানে ট্যুরিজম বন্ধ, মেক মাই ট্রিপ কি করবে, তাই না? সো ওরও তো নিজের সার্ভাইভালে যেতে হবে। এই ওই যে যেটা আমি আমার কথা মানে আগে যেটা বলছিলাম যে বিজনেস প্ল্যানে চেঞ্জ আনা সার্ভাইভালের জন্য, এই করোনাকালীন সময়টা টিকে থাকার জন্য, এই বিষয়গুলি। আবার যেমন এক্সিস্টিং বিজনেস আমি যেটা করছি সেই বিজনেসটাকে ধরে রেখে সেই জায়গায়ও যদি আমরা কিছু চেঞ্জ আনার চিন্তা করি বা চেষ্টা করি, যে আমি হয়তো লোকাল
মার্কেটে কাজ করছিলাম, আমি একটু বাইরের মার্কেটে নক দিয়ে দেখি কোনো কাজ আছে কিনা। আবার এটাও তো ঠিক, বাইরেও তো কাজ বন্ধ, আমার পেমেন্টটা কোত্থেকে আসবে, ওরাও তো আসলে লকডাউনেই আছে। সো ওই যে বললাম যে চেঞ্জ বিজনেস প্ল্যানের, থিঙ্কিং এর, সবকিছুর এই বিষয়গুলি আসলে এখন সার্ভাইভালের জন্য করাই লাগছে, কিছু করার নেই। আর এটার সাথে ভাইয়া আরেকটা জিনিস আমি যদি একটু ইনপুট দেই, আমরা হচ্ছে আপনারা যেহেতু ইউথ নিয়ে কাজ করেন, ইউথদের আমি আমার ভার্সিটির ডিপার্টমেন্টের অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত। তো সেখানে আমরা রিসেন্ট হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে যারা পাশ করবে বা যারা এখন ক্লাস করছে বা কিছুদিন পরে পাশ করবে, তাদের ক্ষেত্রে বিষয়টা কি হবে। ইউথ, তারাও তো ইউথ, তারা তো মাত্র পাশ করছে, ইয়াং ফ্রেশার। এখন যেই ছেলেটাকে বা যেই মেয়েটাকে আমি ইন্টার্ন হিসাবে হয়তো নিতাম, যে পাশ করার পরে তাকে আমি আমার টিমে নিয়ে কাজ শিখাতাম, তাকে এখন আমি কিভাবে ট্রেন আপ করবো, আমি এখন তাকে সুযোগটা কোথায় দিব, তাই না? তাকে তো এখন আমি আমার টিমে রাখতে মানে বসাতে পারছি না। সো সে কোথায় যাবে? কিংবা সে যদি অনলাইনে ক্লাস করে, যে যেরকম আমরা দেখছি যে বাচ্চারা, মানে স্কুলের বাচ্চারা ক্লাস করছে বা ভার্সিটির বাচ্চারা ক্লাস করছে, স্টুডেন্ট যারা আছে তারা ক্লাস করছে, যে গ্রামে চলে গিয়েছে তাকে আমি ইন্টারনেট সাপোর্টটা কিভাবে দিব, সে কন্টিনিউয়াসলি সাপোর্টটা পাচ্ছে কিনা, তার ইলেকট্রিসিটি সাপোর্টটা আছে কিনা। ইভেন ঢাকায়ও তো আমরা কি সবসময় ক্লাস করতে পারছি, সবসময় তাকে ওই সাপোর্টটা দিতে পারছি, বা আমি যদি তাকে কাজ শিখাতে চাই, সেখানে আমি কিভাবে তাকে শিখাবো, তাকে কিভাবে ট্রেন আপ করবো। তো এই জায়গাগুলিতেও আমাদের আসলে এখন চিন্তা করার সময় এসেছে আমার মনে হয়। ইনফ্যাক্ট যাদের কথা বললাম তাদের নিজেদেরও আসলে এখন এই বিষয়গুলি নিয়ে একটু ভাবা দরকার, যে অনলাইনে কিছু শিখে নেওয়া, নিজের স্কিলকে ডেভেলপ করা, নিজের সিভিটা, নিজের প্রফেশনালিজমটা, সফট স্কিলটা। হ্যাঁ, এই যে সুযোগগুলি আমরা পাচ্ছি, এই যে বাসায় থেকে কি জানি বাপ মার হাতের ভাত খেয়ে এইটুক সুযোগ যদি কাজে না লাগাই, তাহলে তো ভাই খুবই মানে অন্যায় করা হবে। আসলে বাসায় থাকতেছি, হোস্টেলে যাওয়া লাগতেছে না, বাড়ি ভাড়া দেওয়া লাগতেছে না, কত আরামে আছি। এইটুক আরামে যদি একটু কষ্ট না করি, তাহলে কিন্তু নিজের জন্য খারাপ হয়ে যাবে। তো ওই যেটা মানে আপনার থ্রুতেই মেসেজটা আমি আসলে মানে আমাদের ওই নিজেদের যে আলোচনা, ওইখান থেকেই যেটা আমি পেয়েছি, যে ওই লার্নিং গুলো এখন নিজেদের আসলে নিজেদের জন্যই করা দরকার। থ্যাংক ইউ সাবিলা আপু ফর ইওর অ্যাডভাইস। চলে যাব হচ্ছে হলো আমাদের নিউট্রিশনিস্ট ইশরাত জাহানের কাছে টু নো মোর সাম অ্যাডভাইস। যে অ্যাডভাইস গুলা আমরা এখন ইউথ যারা এখন করোনাকালীন সময় বাসায় বসে আছে বা বিভিন্ন ভাবে বাসার বাইরে বের হতে চাচ্ছে, মন বসানো যাচ্ছে না, তাদের নিউট্রিশন বা তাদের মেন্টাল হেলথ, যেহেতু নিউট্রিশন এবং মেন্টাল হেলথ এইসবগুলো একটার সাথে জড়িত। তো আপনার দৃষ্টিকোণ থেকে যদি আপনি কিছু পিওর অ্যাডভাইস দেন, ওই অ্যাডভাইসটা যদি আপনি আমাদেরকে একটু বলেন, যে সামনের দিনগুলোতে সুস্থ থাকার জন্য টিপস আপনার থেকে। সুস্থ থাকতে হলে প্রথমত যেহেতু কাজের জন্য আমাদের বের হতেই হবে, কারণ হচ্ছে কতদিন আমরা বাসায় থাকবো। আর যারা আমরা কাজ করি দেশের প্রয়োজন, সমাজের প্রয়োজনে, দেখা গেছে যে আমাদের আসলে ওই কাজের জায়গাটাকে ব্যবহার করতেই হবে, বাইরে যেতে হবে, অফিসে যেতে হবে। তবে আমাদের বারবার কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটা বলা হয়েছে, এবং আমাদের গভর্নমেন্ট থেকে এবং WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কিন্তু গাইডলাইনই দেওয়া হয়েছে যে আপনি যখন অফিসে যাবেন বা গণপরিবহন ব্যবহার করবেন, বাইরে যাবেন, কিভাবে প্রিকশন নিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। অনেকেই কিন্তু যেটা একটা ব্যাপার খেয়াল করতে হবে, মাস্কের ব্যাপারটা, বিশেষ করে মাস্কের ব্যাপারে কিন্তু অনেকের একটা ভুল তথ্য আছে যে একই মাস্ক বারবার ব্যবহার করার একটা ব্যাপার আছে। সেটা কিন্তু করা যাবে না, কারণ আপনি জানেন আমরা সার্জিক্যাল মাস্ক যেগুলো ব্যবহার করি, সেটা যদি একবার পানিতে ভিজে যায় বা আপনি একটা হাঁচি দিলেন বা কিছু একটা হলো, ওটা কোনো একটা হলো, সেটা কিন্তু সাথে সাথে খুলে ফেলতে হবে। আবার অনেকেই দেখবেন যে এখানে লাগিয়ে আছে, কথা বলার সময় খুলে এখানে লাগাচ্ছে। এটা কিন্তু আরো বেশি মানে ভয়ানক। হ্যাঁ, এটা একদমই করা যাবে না, কারণ বাইরের পোর্শনে কিন্তু আমাদের সেই জীবাণুটা লেগে থাকে। আপনি যখন টেনে নামিয়ে এখানে রাখলেন, তখন কিন্তু ওটা অলরেডি আপনার এখানে লেগে গেল, এখান থেকে নাকে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই সব বিষয়ে আমাদের একটু সচেতন হতে হবে। আমরা একটু খরচ হবে, কিন্তু জীবন বাঁচানো হচ্ছে ফরজ, আমি মনে করি। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই খরচগুলো আসলে খুব একটা বেশি না। কারণ হচ্ছে যেহেতু আমরা জানি যে, তারপর হচ্ছে গিয়ে যে আমরা যখন অসুস্থ হয়ে যাই, প্যানিক হয়ে যায় যে আমাদের করোনা পজিটিভ যদি কারো আসে, সেক্ষেত্রে একদম সাথে সাথে হসপিটালাইজ হতে হবে, একে ওকে ধরে আপনাদের হসপিটালে সিট নাই, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এই যে প্যানিক সিচুয়েশনটা, ঠিক আছে, এইটা যাতে না হয়।
কারণ হচ্ছে গিয়ে 70 থেকে 80% মানুষের ক্ষেত্রেই কিন্তু একদম মডারেট মাইল্ড সিচুয়েশন থাকে। তারা বাসায় থেকে যে আমরা যে নিয়মগুলোর কথা বলছি, আলাদা থাকবেন, ফ্রেশ এয়ারের মধ্যে থাকবেন, কি ধরনের প্রিকশন নিয়ে থাকবেন, সেভাবে যদি থাকেন তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, যাদের আসলে স্যাচুরেশন 90 নিচে থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে হসপিটালে যেতে হবে, এবং হচ্ছে শ্বাসকষ্ট যদি দেখা দেয় সেক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নাই একদম। তো এই যে সাধারণ কিছু বেসিক জিনিস, এগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের মধ্যে সচেতন হয়ে যাওয়ার কিন্তু চান্সটা অনেক বেশি। আবার কোনো কারণে যদি আমার ঠান্ডা সর্দি কাশি হয়ে যায় কিন্তু আমরা বাইরে যেতে হচ্ছে, তাহলেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমার নিজের সচেতনতার কারণে কিন্তু আমি আরো 10টা মানুষকে ভালো রাখতে পারবো। সেক্ষেত্রে যদি যেতেই হয়, যাতে প্রিকশন নিয়ে বা 2টা মাস্ক ব্যবহার করে, গ্লাভস ব্যবহার করে যদি আমি যাই, এবং সঠিক যে মেডিসিন, কারণ নর্মালি আমাদের কিন্তু বলা হয়েছে যে জ্বর হলে আমরা কি ধরনের খাবার খাবো বা কি ধরনের মেডিসিন নিব, ঠান্ডা লাগলে আমাদের কি ধরনের মেডিসিন খেতে হবে, তাই না? এটার কিন্তু জেনারেল একটা গাইডলাইন দেওয়া আছে। তো এটা যদি আমরা মাথায় রাখি তাহলেও কিন্তু আসলে এত প্যানিক হতে হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে সচেতন হওয়া। আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু বড় থেকে বড় সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায়। আর আমরা যদি মানে সঠিক জায়গা থেকে সঠিক তথ্য, আপনারা অনেক আলোচনা করছিলেন, আমি শুনছিলাম, বিশেষ করে যে বলছেন যে অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, মানুষ পাজল হয়ে যাচ্ছে যে আসলে কোনটা সত্যি কোনটা ভুল, এটার একটা ব্যাপার। তারপর হচ্ছে ভাইয়া বলেন যে উনি স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করছেন। হ্যাঁ, এই যে এই বয়সী বাচ্চাদের, এই বয়সী যারা আছেন, মহিলারা যারা আছেন, ঠিক আছে, এই মেনস্ট্রুয়েশন সময় তাদের যে হাইজিন মেনটেন করতে হয়, তাদের যে নিউট্রিশনটা আছে সেটার উপর যে খেয়াল রাখতে হবে, কারণ নেক্সট জেনারেশনকে কিন্তু মানে আনার দায়িত্ব কিন্তু একজন মায়ের। তো সেই মাকে কিন্তু ভালো থাকতে হবে, তার নিউট্রিশনের জায়গাটাকে কিন্তু সচেতন হতে হবে, কিন্তু সে তো জানেই না যে আসলে তার অভাবটা কি আর কি পূরণ করতে হবে, এটার একটা ব্যাপার। তারপর ভাইয়া যে ক্রিকেটার, ওনার যে বলেন যে সুবিধা বঞ্চিত যারা আছেন, যারা হচ্ছে প্রতিবন্ধী, তাদের নিয়ে কাজ করেন, তাদেরও কিন্তু এক্সট্রা একটা নিউট্রিশন দরকার হয়, কারণ তারা যখন ইফোর্টটা দেয় তার কিন্তু সেই ক্যালোরিটা বার্ন হচ্ছে। এবং স্পোর্টস এর জায়গায় কিন্তু নিউট্রিশন অনেক বড় একটা ব্যাপার, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা কখনোই দেখি না কোনো ফিজিশিয়ানই কিন্তু তার নিউট্রিশনটা পূরণ করে দিচ্ছেন, কিন্তু কোনো নিউট্রিশনিস্ট কিন্তু এখানে নাই। যেখানে হচ্ছে গিয়ে দেখেন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে কিন্তু এখন আমাদের এখানে যে টিমে কাজ করছে, বড় বড় প্লেয়াররা বাংলাদেশের বাইরে রিপ্রেজেন্ট করছে, অনেক ধরনের ইমেজ তৈরি করছে বাংলাদেশের, কিন্তু তাদের নিউট্রিশনটা কিন্তু দেখার কেউ নাই। নিউট্রিশনটা যদি প্রপার হতো তাহলে তাদের ক্যালোরি এবং তাদের যে বলবো যে শক্তিটা, খেলার জন্য তো অনেক শক্তির দরকার হয়, তাই না? সেই আউটকামটা আমরা মনে হয় অনেক ভালো পেতাম। তো এইগুলো সবকিছুই কম্বিনেশন করতে পারলে আই থিঙ্ক আপনার যে প্ল্যাটফর্মটা, আমরা সবাই মিলে যদি কম্বাইনলি কাজ করি প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে আশা করছি যে আসলে মিশন বাংলাদেশ একটা খুব চমৎকার একটা প্ল্যাটফর্ম হবে। রাইট, আমি একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ নিব। ইমরান মাহমুদ লিখেছে, উনি 2টা কোয়েশ্চেন করেছে যেটা রিপ্লাই দেওয়া খুবই দরকার, যে হসপিটাল ডাজন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ফ্যাসিলিটি, ইটস এ ম্যাটার অফ প্যানিক। এবং আবার লিখেছেন উনি যে হোয়াট অ্যাবাউট দোজ হু আর লিভিং ইন মেস অর হোস্টেলস, দে কান্ট অ্যারেঞ্জ অল হাউস ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, হাউ দে উইল বি কিওর। আমি আপনাদেরকে মেসেজটা পাস করব, বাট পাস করার আগে আমি আমার থেকে কিছু বলতে চাই যে দেখেন, আমেরিকা বা ইউএসএ, ইউকের মতন যারা চিকিৎসা ব্যবস্থায় বিশ্বের রোল মডেল, তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে এই এক মহামারীতে। আপনি দেখেন 1,20,000-এর মতন মানুষ মারা গেছে হচ্ছিল ইউএসএ তে, তাদের পরিপূর্ণ ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও। আপনি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, ওদের তুলনায় আমরা কিছুই না। এখন আপনি যদি এইটা চিন্তা করে যদি প্যানিক হন যে আমাদের ওই শিক্ষা, ওই ধরনের সাফিসিয়েন্ট ফ্যাসিলিটিস নাই, আমি মেসে থাকি বা আমি হোস্টেলে থাকি, আমার কি হবে, আপনি কিন্তু মানসিকভাবে অনেকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন। এটা এই দুর্বল হওয়া থেকে কিন্তু আপনাকে কেউ আটকাতে পারবে না। তো সবার আগে চিন্তা করতে হবে যা হওয়ার হয়ে গেছে, যেই অসুবিধায় আমরা আছি ওই অসুবিধাটাকে কিভাবে আমরা সামনে দূর করতে পারবো, ওইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, এবং আপনি যদি নিজের থেকে সেলফ ইন্সপায়ারেশনের জন্য বেশ কিছু অনেক
টেকনিক আছে ওগুলো যদি আপনি দেখতে থাকেন, এই ধরনের কনভারসেশন যদি দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি মানসিকভাবে আরো অনেক চাঙ্গা হচ্ছেন। এর বিকল্প নাই। আপনি এখন কম্পেয়ার করতে পারবেন না যে আমার কাছে কি আছে কি নাই, ফরগেট ইট। এখন যা আছে ওটা নিয়ে আপনি চিন্তা করেন, তাহলেই দেখবেন যে আপনি মানসিকভাবে আরো অনেক সুস্থ হবেন। আপনি যদি নিউট্রিশনিস্ট ইসরাত জাহান, আপনি যদি কিছু বলেন এই ব্যাপারে, তাহলে অ্যাজ অ্যান অ্যাডেড সাপোর্ট হিসাবে বা অন্য যে কেউ এটার সাথে অ্যাড করতে পারে। জি ইমরান ভাই, আমি আচ্ছা। একটু সাপোর্ট করতে চাচ্ছি, যদি আপুর আগে যদি আপু অ্যালাউ করে। শিওর। হ্যাঁ, যেহেতু আমি বাইরে থাকি এবং মালয়েশিয়া অফকোর্স একটা ভালো দেশ, তারা অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে আছে। সো আমি জাস্ট একটা স্মল স্টোরি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে 2019-এর ডিসেম্বরে সেপ্টেম্বর আমি যখন নিউ ইয়র্ক থেকে মালয়েশিয়ায় আসি, তখন প্রায় আমার 23 ঘন্টা জার্নি ছিল প্লেনে। সো আমি প্রচুর ব্যাক পেন পাচ্ছিলাম। সো আসার পরই আমি হচ্ছে মালয়েশিয়াতে একটা 5 স্টার মানের হসপিটালে যাই, কারণ যেহেতু আমাদের এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে। সো যাওয়ার পর ডাক্তার আমাকে সাজেস্ট করে হচ্ছে আমার কিডনিতে একটা সার্জারি করতে হবে। সো আমি ডাক্তারকে বললাম যে আমি আমার এই সার্জারিটা বাংলাদেশে করতে চাই। সো ডাক্তার আমাকে বলল যে হ্যাঁ, কিন্তু তুমি যদি মালয়েশিয়াতে করো তাহলে তো তুমি ফ্রি অফ কস্টে করতে পারবা, কারণ তোমার হেলথ ইন্স্যুরেন্স এটা সাপোর্ট করে, তাহলে কেন তুমি বাংলাদেশে করতে চাচ্ছ? সো আমি ডাক্তারকে বললাম যে বাংলাদেশের ডাক্তারদের প্রতি আমার কনফিডেন্স অনেক বেশি, কারণ হচ্ছে আমি মালয়েশিয়াতে দেখি যে একটা হসপিটালে সারাদিনে যদি ওরা পেশেন্ট দেখে 10 জন, আর আমাদের বাংলাদেশে একজন ডাক্তারকে 10 মিনিটে পেশেন্ট দেখতে হয় 100 জন। সো লাইক এজ এ কম্পিউটার প্রোগ্রামার, আমরা যতই প্রোগ্রামিং কম্পিউটারে শিখি তার চেয়ে বেশি কিন্তু প্র্যাকটিস করে শিখি। সো বাংলাদেশের, এবং তখন আমার সাথে আমার মালয়েশিয়ান সার্জন অ্যাড করলো যে আমি তোমার দেশের একজনের প্রফেসরের বই পড়ছি যখন আমি আমার সার্জারি বিষয়ে আমি ইন্ডিয়াতে পড়াশোনা করি তখন। সো আমি তখন প্রাউড ফিল করছি যে আমার দেশের প্রফেসরের বই একজন মালয়েশিয়ান সে পড়ছে যখন সে ইন্ডিয়াতে সে পড়াশোনা করছে তখন। সো আমি আসি হচ্ছে ইমরান মাহমুদের প্রশ্নের উত্তরটাতে। সো দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে বা হচ্ছে আমরা পার্সোনালি আমি যখন অনেক জায়গায় ট্রাভেল করি বা আমার ফরেন ফ্রেন্ডরা দের সাথে যখন কথা হয়, তো অনেকে আমাকে বলে যে ব্রো আমাদের সিটিকে তো আমরা নো হর্ন সিটি ঘোষণা করছি রিসেন্টলি। তো আমি তাদেরকে আস্ক করি যে তোমাদের গোটা দেশে মানুষ কতজন আসলে? সো লাইক ফর এক্সাম্পল ইন মালয়েশিয়াতে, গোটা মালয়েশিয়াতে 5 কোটি মানুষ, আমার ঢাকা শহরে মোর দেন 5 কোটি মানুষ। সো হচ্ছে আমি তো আজকে লাইভের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষকে এই করোনা ভাইরাসের সময়টাকে মানে ফুললি ট্যাকেল দিয়ে যাচ্ছে। হ্যাঁ, 18 কোটি মানুষকে আপনার একটা অফিসে যদি 100 জন এমপ্লয়ি থাকে তাকে মেনটেন করতে গিয়ে HR হিমশিম খেয়ে যায়। তো সেই জায়গাতে মালয়েশিয়ার কথাই যদি ধরি যে 5 কোটি মানুষকে মেনটেন করতে গিয়ে মালয়েশিয়ান সরকার হিমশিম খেয়ে যাচ্ছে। এভরিডে তারা চেঞ্জ করতেছে তাদের রুলস এন্ড রেগুলেশন। রিসেন্টলি তারা বলতেছে যে ফরেনাররা মসজিদে নামাজ পড়তে যাইতে পারবে না, মসজিদে নামাজ শুধুমাত্র লোকালরা পড়তে পারবে। তো ফরেনাররা কেন নামাজ পড়তে যাইতে পারবে না? কারণ হচ্ছে এখন ফরেনারদের মধ্যে কোভিড-19 আক্রান্ত হওয়ার পরিমাণটা বেশি। সো তারা তাদের মতো একটা উন্নত দেশ ডে বাই ডে তাদের রুলস চেঞ্জ করতেছে। সেই জায়গায় আমাদের এপ্রিসিয়েট করা উচিত যে হ্যাঁ, আমাদের 18 কোটি মানুষকে আমাদের সরকার হচ্ছে ট্যাকেল দিচ্ছে। হ্যাঁ, আপনার এত কোটি মানুষকে ট্যাকেল দিতে গেলে আপনার কিছু সুবিধা তো থাকবেই, এটাকে মেনে নিতে হবে। সো শুধুমাত্র সরকারের কাছে আশা না করে আমি বলবো যে আপনাকেও একজন ভালো সিটিজেন হইতে হবে, যে আপনাকেও একজন বি এ গুড সিটিজেন। সো আপনি যখন আপনার জায়গা থেকে কন্ট্রিবিউশনটা করবেন, যেমন সাইফুল ভাইরা মিশন সেভ বাংলাদেশের কথা বলছিল, সাবিলা ইনুন আপু ওনাদের অ্যাপটার কথা বলছিল, মুহসিন ভাইকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে মুহসিন ভাইয়ের প্রতিবন্ধকতা থাকার পরেও উনি এই কোভিড-19 এর সময় যে হারে উনি অ্যাক্টিভিটি করে যাচ্ছে। আর ইসরাত জাহান আপুর কথা বলবো। সো আপনাকে আমি বলবো যে হ্যাঁ, আপনাকে এরকম ইনিশিয়েটিভ নিতে হবে, আপনাকে অলওয়েজ পজিটিভ মাইন্ডেড থাকতে হবে। তাহলে হবে কি, এমনিতেই করোনা ভাইরাসের সময় ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যাচ্ছে, আপনি যদি এগুলো নিয়ে আরো বেশি প্যানিক হয়ে যান, সো আপনার মধ্যে এই আরো বেশি ডিপ্রেশন চলে আসবে। সো এই জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে হ্যাঁ, এটা শুধুমাত্র সরকারের সমস্যা না, এটা একটা গ্লোবাল ক্রাইসিস। তো সরকার একার পক্ষে এটা সলিউশন করা পসিবল না। আপনাকে, আমাকে, সাবিলা ইনুন আপুকে, ইমরান ফাহাদকে অল টুগেদার এসেই এই প্রবলেমটাকে ফেস করতে হবে। ধন্যবাদ। সো আর ইসরাত আপু যদি কিছু অ্যাড করতে চান।
আচ্ছা, উনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে প্রথমে আমাদের হসপিটাল ফ্যাসিলিটিস এর কথা বলেছেন। তো আসলে যে ফ্যাসিলিটিস আমি কিন্তু এর আগেই বলে ফেলেছি যে আসলে কাদেরকে হসপিটাল ফ্যাসিলিটিস গুলো নিতে হবে, ঠিক আছে, এটা ওনার মাথায় রাখতে হবে প্রথমে, যে প্যানিক হওয়া যাবে না, সঠিক তথ্যটা তার মাথায় জানতে হবে যে আসলে আমরা কখন হসপিটালাইজড হব। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সরকার যেটা যেভাবে প্ল্যান করেছে সেটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা যদি জ্বর হওয়া মাত্রই হসপিটালে ভর্তি হতে চাই, তাহলে এই যে একটা জনসংখ্যা বহুল বাংলাদেশ, ঠিক আছে, যে কোনো দেশের পক্ষে কিন্তু সেই সাপোর্টটা দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেকেন্ড হলো গিয়ে উনি বলছেন যে একই হোস্টেলে অনেকেই থাকেন। তো বাংলাদেশ ঘনবসতির দেশ, একটা ফ্যামিলিতে কিন্তু আমরা অনেকেই থাকি, তাই না? 8 থেকে 10 জন নরমালি একটা ফ্যামিলির মধ্যে থাকি, একসাথে থাকছি না? তো ওরা যেটা করতে হবে, সবার সাথে কমিউনিকেশন বজায় রাখতে হবে ঠিক মতো, এবং আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে যে আসলে কিভাবে চলতে হবে বাইরে থেকে আসার পরে। বিশেষ করে একই সাথে থাকলে যেটা সমস্যা হয়, বাইরে থেকে আসার পরে আমাদের ড্রেস আপ এবং যে আনুষঙ্গিক জিনিসগুলো এগুলো ডিসপোজেবল করা, ঠিক আছে, যে বাইরে থেকে আসার পরে যে 20 মিনিট থেকে 25 মিনিট আমাদের খাটযুক্ত সাবানে পানির মধ্যে যে আমাদের ড্রেসগুলো ধোয়া, প্রতিদিনেরটা প্রতিদিন, এটা অবশ্যই কিন্তু মেনটেন করতে হবে। এবং জুতো যে ডিসইনফেক্টেড করা, মাস্ক এবং গ্লাভস কোথায় ফেলবে সেগুলো মাথায় রাখা, ঠিক আছে, সেটা যদি রুমের মধ্যে না থাকে, আর রুমের মধ্যে থাকলেও ঢাকনা যুক্ত কোনো একটা ময়লার বিনে উনি ফেলবেন। তো এগুলো যদি মেনটেন করে তাহলে কিন্তু আসলে অত টেনশনের কিছু নাই। আর ভিটামিন সি তো আছেই আমাদের খাওয়ার জন্য। রাইট। এবং আমি আরেকটা তথ্য একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু ডাক্তারদেরকে নিয়ে আমি এখানে আরেকটা প্রশ্ন দেখলাম যে টেলিমেডিসিনের বিষয়ে, তারপরে টাকা চাওয়ার বিষয়ে। সো আমাদের সাথে একজন গেস্ট ছিলেন এতক্ষণ, ডাক্তার ইমানা। সো এইমাত্র উনি আমাকে টেক্সট করছে যে উনাকে ইমিডিয়েট এই মুহূর্তে শিশু হসপিটালে যাইতে হচ্ছে পেশেন্ট দেখার জন্য। সো আর ডাক্তাররা আসলে তারা এইভাবেই সার্ভিসটা দিয়ে যাচ্ছে। সো এখন বাংলাদেশে হয়তো বা রাত বাজে হচ্ছে 11টা বা 11:30। সো এই 11টা 11:30টার সময় কিন্তু ডাক্তারকে ছুটে যাইতে হচ্ছে শিশু হসপিটালে সাপোর্ট দেওয়ার জন্য। সো সবাই সবার জায়গা থেকে আসলে চেষ্টা করছে। রাইট। এবং আমি একটি ইনফরমেশন শেয়ার করব এই সুযোগে। উনি বলল যে লাইক মানে আমাদের ওয়েট করতে হচ্ছে এবং কোনো জায়গায় ফ্রি সেবা ওনারা পাচ্ছে না। সো এটা হলো একটি সেবা যেটা আমাদের শেয়ার করতেই হচ্ছে। এটা হচ্ছে আমার ডাক্তার টেলিমেডিসিন সেবা। এটা হচ্ছে আমাদের তথ্য প্রতিমন্ত্রী মাননীয় ডক্টর মুরাদ হাসানের একটি ইনিশিয়েটিভ। 096115555 এবং 222 10টা থেকে রাত 1টা পর্যন্ত আপনি বিনামূল্যে ফোন করে এই টেলিমেডিসিন সেবাটা নিতে পারবেন। সো আসলে আমরা কমপ্লেইন করার আগে বা কোনোভাবে কোনো জিনিসকে বাঁচার মানে কোনো জিনিস সার্ভে না করে কিন্তু অনেক সময় বলি যে এই জিনিসটা পাচ্ছি না। সো আমাদের আরেকটু চেক করা উচিত কি আছে বা কি নেই। সো ওটা যদি চেক করি তাহলে দেখা যাবে যে আমাদের ওই জিনিসগুলো আমরা পেয়ে গেছি আর কি। হ্যাঁ, আপনি ভার্চুয়াল ডক্টরের যেটা দেখাচ্ছিলেন ওইটাও কিন্তু ফ্রি সেবা। হ্যালো ইমরান ভাই, আপনি কন্টিনিউ করেন। জি, এই ভার্চুয়াল ডাক্তারের সেবাটাও কিন্তু ফ্রি, যেটা টেলিমেডিসিন সেবা আমরা যেটা দিচ্ছি ওটাও কিন্তু ফ্রিতে আছে এবং আমরা লিংকও পোস্ট করে দিয়েছি। সো ফিল ফ্রি টু লগ ইন টু দ্য ওয়েবসাইট এন্ড গেট মোর ইনফরমেশন। চলে যাব শরীফ ভাইয়ের কাছে। একবার শেষ মুহূর্তে চলে এসেছি। শরীফ ভাই, যেহেতু আপনি এনআরবি নিয়ে কাজ করেন, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের নিয়ে কাজ করেন, সো রেমিটেন্স নিয়ে যারা কাজ করছেন তারা তো এখন স্বভাবতই আগের মতন আগের ফ্লোতে রেমিটেন্স পাঠাতে পারছে না। তারা কিন্তু অনেক দুর্দশায় আছে বিভিন্ন জায়গায়, আমরা অনেক জায়গায় দেখেছি। সো আপনারা কি ধরনের ইনিশিয়েটিভ তাদেরকে নিচ্ছেন? অলরেডি বলেছেন যে মেন্টাল হেলথ সাপোর্টের জন্য আপনারা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন, আর আপনারা আর কি কি সেবা আপনারা নিচ্ছেন তাদের জন্য যারা দেখছেন? যেহেতু আপনি দেরিতে জয়েন করেছেন, প্রায় 10টা দেশ থেকে আমাদের এই শোটা দেখে প্রত্যেক দিন। সো আপনি যদি আপনাদের ইনিশিয়েটিভের ব্যাপারটা একটু যদি বলেন। ওকে, থ্যাংক ইউ। আমি একটু আগের প্রশ্নটা ছোট্ট একটু কথা বলে দেখেন। এটা এমন একটি ক্রাইসিস বিশ্বের আগে কিন্তু কেউ দেখে নাই, রাইট? মানে আগামীকাল কি ঘটবে এটা কিন্তু আমরা জানি না। সো সেই জায়গাটায় যেমন আজকেও কিন্তু 2জন ডাক্তার মারা গিয়েছেন, স্বনামধন্য 2জন ডাক্তার মারা গিয়েছেন, রাইট? এটা বলাটা কিন্তু বলা সহজ, সুবিধা পাচ্ছে না, কিন্তু ডাক্তাররা কিন্তু তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। তাদেরকে একপাক্ষিক ভাবে দোষ দেওয়াটা ঠিক হবে না। আবার এও ঠিক যে বাংলাদেশের মতো 16 কোটি দেশের একটা দেশ, সেখানে সব কিছুই যে আমরা সঠিকভাবে পাবো বা প্রত্যাশা করবো সেটাও করা ঠিক না।
যেটা ইসরাদা বললেন যে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, কারণ এই রোগটি আসলে কোথায় গিয়ে ঠেকবে এটা আমরা জানি না। এটা বলেই আমি একটু আসতে চাই যে প্রবাসীদের নিয়ে দেখেন, বাংলাদেশে যেমন গত অর্থ বছরে প্রায় তারা $18 বিলিয়ন পাঠিয়েছে বাংলাদেশে। এখন বাংলাদেশের ইকোনমিকে যদি টিকিয়ে রাখতে হয়, এই প্রবাসীদেরকে আসলে আমাদের ফ্যাসিলিটেট করতেই হবে। এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, প্রবাসীতে যারা আছেন তাদের সাথে আমাদের সামাজিক কিংবা অর্থনৈতিক কিংবা রাজনৈতিক যেটা এটা বলেন না কেন, তাদের প্রতি আমাদের সহানুভূতিশীলতা কিংবা তাদেরকে সাপোর্ট আমরা দিয়ে যেতে হবে। আমরা শুধু শুধু দেশেই না, কারণ দেখেন মধ্যপ্রাচ্যে অনেক মানুষ এখন আছেন যারা বাংলাদেশ যেরকম কাজ হারিয়েছেন, আমরা প্রতিনিয়ত আমরা যেহেতু কাজ করি এই সেক্টরে, আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের ইভেন কি যে ভালো দেশ যেমন ইউরোপের অনেক দেশেই আছেন যেখানে, কিন্তু ইভেন আমেরিকা অনেকে কাজ হারিয়েছেন। তো সেই মানুষগুলো যারা আমরা সবসময় বলি বিদেশে যারা আছেন অবস্থাবান, তাদের পাশে দাঁড়ানো। এট দ্য সেম টাইম আমরা যেটা করার চেষ্টা করছি, যেমন আমরা সরকারের সাথে একসাথে মিলে এই মানুষগুলো যাতে দেশে ফিরে আসতে তাদের হয়, তাদের কিভাবে রিইন্টিগ্রেশন করা যাবে, কিভাবে তাদেরকে আরো ভালোভাবে রাখা যায় সেই জিনিসটা করা। এট দ্য সেম টাইম ওই দেশে যে সমস্ত দেশগুলো যারা বাংলাদেশের মধ্যে বাংলাদেশের নাগরিকরা আছেন, সেই দেশগুলো যেমন মালয়েশিয়া ভাই থাকেন, আমি জানি ওইখানে অনেক বাংলাদেশি আছেন। এবং আমি আজকে রিপোর্ট গতকালকে একটা রিপোর্ট থেকে মালয়েশিয়া থেকে অনেক মানুষ ফিরছেন। তো ওই দেশের যারা কাজ করেন আমরা অ্যাডভোকেসি করার চেষ্টা করছি যাতে করে এই ক্রাইসিসে তারা ওই মানুষগুলো ফেরত না পাঠান। যদি এই মানুষগুলোকে ফেরত পাঠিয়ে দেন এবং অনেক বড় সংখ্যক মানুষ যদি চলে আসে, তো সেটা কিন্তু আমাদের ইকোনমির জন্য বড় একটা প্রেশার হবে। সেই কারণে আমি এটা বলে শেষ করব, আমার যে সেক্টরে কাজ করছি যার জায়গা থেকে যতটুকু করার সুযোগ আছে সেটা যদি আমরা কোঅর্ডিনেটেড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো এই দুর্যোগ যতটা ক্ষতি আমাদের করতে পারবে সেটা হয়তো হবে না। আমরা ছোটবেলায় একটা কথা শুনেছি, একের লাঠি 10-এর বোঝা, কিন্তু 10টা আবার 10 জন মানুষ যদি একসাথে আমরা হই কিন্তু কাজটা করা সহজ হয়। সেক্ষেত্রে কোলাবোরেশন, কোঅপারেশন এটার কোনো বিকল্প নাই, সচেতনতা হওয়ার কোনো বিকল্প নাই। থ্যাংক ইউ শরীফ ভাই, আপনার ওয়ান্ডারফুল অ্যাডভাইসের জন্য। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করব সাবিলা ইনুন আপুকে দিয়ে, যে এক সময় আমাদের এই করোনাকালীন সময় কাটিয়ে আমরা আবার আগের অবস্থায় ফেরত যাব, এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো আপনার দৃষ্টিকোণ থেকে একটু আশার বাণী শুনতে চাই যে করোনা পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? 2 মিনিটের মধ্যে আপনার ভিশনটা যদি বলেন। টেকনোলজির মানুষ যেহেতু ডেফিনেটলি টেকনোলজির যে সুযোগটা বা টেকনোলজিকে কাজে লাগানোর যে সুযোগটা এখন আমাদের সামনে আছে, সেটার একটা ফ্রুটফুল এবং প্রপার ওয়েতে ইউজ দেখতে চাবো। আর যে মানুষগুলি আমরা বেঁচে থাকবো, নিজেরা সচেতন হব। একটা ভালো সুযোগ আসছে, মানে আমাদের সামনে আসছে, করোনা আসলে করে দিছে যে আমরা কত প্রপার ওয়েতে আমাদের লাইফটা লিড করতে পারি, কত ওয়েল ম্যানার্ড হতে পারি। সো সেই জায়গাগুলিতে যদি আমরা একটু নিজেদেরকে কাজে লাগাই, নিজেদের শিক্ষাগুলিকে কাজে লাগাই, একজন আরেকজনের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, প্রপার ওয়েতে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করি, আমার মনে হয় একটা পজিটিভ বাংলাদেশের আশা আমরা করতেই পারি। তবে সেটা দেখার জন্য আমরা কতজন বেঁচে থাকবো আল্লাহ না করুক, মানে সেই সেই খারাপ নিউজটাতে আমি যেতে না চাই। একটা বড় জিনিস কি যে সবসময় কিন্তু আমরা শঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছি, মানে শঙ্কা যদি আমাদেরকে গ্রাস করে ফেলে তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব একটা ভালো বিষয় না। তো আমি মনে করি যে বিশ্বাস বা বিলিভকে আমি যখন স্পেল করি, একটা লাই আছে বিলিভের মধ্যে, বিকজ আমরা কিন্তু নিজেদের সাথে লাই করছি। আমরা কালকের দিনকে ভালো করে বাঁচবো বলেই কিন্তু আমরা নিজেদের সাথে somehow we are lying with ourselves, with a belief, with a hope. সো আমরা ওই বিশ্বাসটা রাখবো যে সামনের সকাল ইনশাল্লাহ আমরা দেখবো, এবং ওইটা দেখার জন্য আমরা থাকবোই অবশ্যই, এবং থাকার জন্য যে মেজার্স, ওই মেজার্স গুলো আমাদের নিতে হবে। তো আমরা চলে যাবো এখন মহসিন ভাইয়ের কাছে, ওয়ান অফ দ্য মোস্ট ইন্সপায়ারিং গাই রাইট নাও ইন বাংলাদেশ। উনি জয় বাংলা অ্যাওয়ার্ড উইনার, যে জিনিসটা সবচেয়ে বড় একটি অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি আমাদের যারা তরুণ সম্প্রদায় আছে তাদের জন্য। সো মহসিন ভাইয়ের দৃষ্টি থেকে আমি জানতে চাই যে ভবিষ্যতের বাংলাদেশ কিরকম আপনি দেখতে চান, এবং আপনার দৃষ্টিতে ভবিষ্যতের বাংলাদেশে আমরা কি কি পেতে পারি? ধন্যবাদ জানাই যে বাইরা যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে।
তো সেই প্ল্যাটফর্মের সুযোগ কিন্তু আমরা পেয়েছি অলরেডি, সেন্ট মিশন বাংলাদেশ থেকে আমার কমিউনিটিতে পেয়েছে। এবং সামনে যে আসলে যে সংকট আমরা পার করতেছি, সামনে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে এই সংকট যখন শেষ হয়ে যাবে, আমরা যার যার জায়গা থেকে কোলাবোরেশন করে যদি আমরা কাজ করি, হয়তোবা আমরা কিন্তু সামনে সুন্দর একটা দেশ দেখতে পারবো। বর্তমানে আমরা এভাবে একত্রে ভাবে মোকাবেলা করতে পারি, তাহলেই দেখা যায় আমরা সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো। রাইট, এবং আমরা ওই আশায় বুক বেঁধে আছি যে ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ হবে অনেক প্রগতিশীল, এবং আমরা যেসব জিনিসের স্বপ্ন দেখেছি এতদিন ধরে ওগুলো বাস্তবায়ন করতে পারবো এবং সবকিছু আগের মতন হয়ে যাবে। ফেরত যাচ্ছি আমাদের নিউট্রিশনিস্ট ইসরাত জাহান আপুর কাছে টু নো her point of view regarding the future of Bangladesh. আপনার কি এক্সপেকটেশন বা আপনি কিভাবে দেখছেন ভবিষ্যতের বাংলাদেশকে? অবশ্যই আমরা যারা অ্যাওয়ার করার চেষ্টা করছি বারবার, একজন পুষ্টিবিদ হিসেবে আমার চাওয়া থাকবে সবসময় যে একটা পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যবান জাতি হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণ করব। কারণ বাঙালির প্রতি কিন্তু বাইরের দেশের মানুষের অনেক বেশি একটা সম্মান আছে, কারণ এখান থেকে অনেক জিনিয়াস মানুষ কিন্তু বের হচ্ছে এবং হয়েছে এর আগেও। তো এটা তখনই আমরা ধরে রাখতে পারবো, কারণ সাম্প্রতিককালে আপনি দেখে থাকবেন যে করোনায় আক্রান্ত হয়ে আমরা অনেক গুণীজনকে হারিয়েছি, যাদের রিপ্লেসমেন্ট করা আসলে আগামী 30-40-50 বছরেও আমাদের পক্ষে সম্ভব না। তো আসলে আমাদের নতুন নিউ কামার যারা, এই প্ল্যাটফর্মটা যেহেতু স্কলারশিপ কথা আপনি বললেন যে তরুণদের নিয়ে, তো তরুণদের ভালো থাকার প্রতি আমি সবসময় জোর দিব যে তাদের সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ফুড চয়েস করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার নিজের স্বাস্থ্যটাকে এবং নিজের বুদ্ধি বৃদ্ধিটাকে ঠিক রাখার জন্য। কারণ আমরা যত কাজই করি না কেন, শরীরে যদি শক্তি না থাকে আর ব্রেনটা যদি ঠিক মতো কাজ না করে, তাহলে কিন্তু আমরা কোনো কিছুই আউটকাম পাবো না। সো এটার একমাত্র ফুয়েল হচ্ছে খাবার। সো সঠিক খাদ্য বাঁচতে হবে, সঠিকভাবে লাইফটা লিড করতে হবে, তাহলেই কিন্তু আমরা সফলতা খুব তাড়াতাড়ি পাবো। থ্যাংক ইউ ফর ইয়োর ওয়ান্ডারফুল থট। শেষ করব শরীফুল ভাইয়ের মতামত নিয়ে, যে লাইক আপনার দৃষ্টিতে আপনার মতে ভবিষ্যতের বাংলাদেশকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে আপনি ওটার জন্য তৈরি হচ্ছেন। শরীফ ভাই যদি বলেন। আমি দেখতে চাই এমন একটা বাংলাদেশ যেখানে বুঝে শুনে কাজ করার একটা প্রবণতা বাংলাদেশে তৈরি হবে। যেহেতু আপনার শিক্ষা খাত নিয়ে বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বড় ধরনের একটা ঘাটতি আমি বলবো আছে। যেমন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি দেখেছি অধিকাংশ সাবজেক্টগুলো যেগুলো আমরা পড়েছি বা এখনো পড়ানো হচ্ছে, যেগুলো অনেক আগের সময়, যেগুলো আসলে বাস্তবিক অর্থে তার কোনো মানে ওইভাবে কোনো যথার্থতা নেই, সেই জায়গাটায় এখনকার সময়ে দেখেন অনলাইনের যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আপু যেভাবে বললেন, আজকে আপনি দেখেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় তারা কিন্তু অনলাইন কোর্স ওপেন করে দিয়েছে। কোর্সেরা কিংবা এডেক্স এর মতো বড় বড় প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু আপনি একেবারেই জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো শিখতে পারেন। এই প্যান্ডামিকের সময় আপনি দেখবেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রায় 35 থেকে 50টার মতো কোর্স তারা ওপেন, যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার। আমি আগামী বাংলাদেশের চিন্তা করি আমাদের যারা তরুণ কিংবা যারা আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা মেধা এবং যোগ্যতার দিকে এগিয়ে যাবে। নতুন নতুন যে জ্ঞানগুলো দরকার, বিগ ডেটা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিংবা আপনি দেখেন আজকে কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশেই বসে থাকতে হবে। কয়েকদিন আগে এনএসইউর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী গুগলে জয়েন করলো, এরকম অনেক বড় বড় উদাহরণ আছে। এর একটা বড় কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। তো আমি এমন একটা বাংলাদেশকে প্রত্যাশা করি আমাদের তরুণরা তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় জোর দেবেন। একই সাথে যেহেতু শিক্ষার ব্যবস্থাটাকে আমূলভাবে পরিবর্তন করার সময়ের ব্যাপার, কিন্তু সবাই বুঝে শুনে আমাদের শিক্ষাগত যোগ্যতা বাড়াবেন, বিশেষ করে টেকনিক্যাল জ্ঞান, এবং সেটি বাড়ালেই আমরা হয়তো আমাদের তরুণরা যে কোনো সেক্টরে কি খুব ভালো করতে পারবে, শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও। থ্যাংক ইউ শরীফ ভাই ফর ইউর ওয়ান্ডারফুল থট। এবং আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশ হবে আরো সমৃদ্ধশালী এবং আরো প্রগতিশীল, যে বাংলাদেশের স্বপ্ন আমরা অনেক আগে থেকে দেখছিলাম। তো শেষ করছি পাভেল ভাইয়ের থট নিয়ে, এবং আপনি কিভাবে চিন্তা করছেন এবং সামনে আর কি কি ইনোভেশন বা কি কি উদ্যোগ এবং কিভাবে আমরা আরো মানুষকে এই উদ্যোগের সাথে যোগ করতে পারি, আপনি যদি একটু বলেন।
ধন্যবাদ ইমরান ভাই। আমি পার্সোনালি খুবই পজিটিভ থিঙ্কিং মানুষ, এবং আমি সব সময় যখনই লাইভে আসি বা কোথাও আমি ইন্টারভিউ সেশনে বা সব জায়গায় একটা কথা শেয়ার করি, ডু হোয়াট ইউ লাভ, ইন্সপায়ার আদার্স এন্ড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো আমাদের বাংলাদেশে যেহেতু মেজরিটি পার্সেন্ট ইয়ত, সো আমি ইয়তদেরকে বলবো যে ডু হোয়াট ইউ লাভ। আর সো এটা নিয়ে বদার হওয়ার দরকার নাই যে কে তোমাকে নিয়ে কি ভাবতেছে। এবং আমি বলবো যে আমাদের স্কুল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যদি আমরা ইন্ডাস্ট্রি 4.0 বাস্তবায়ন করতে চাই, কারণ আমরা ইন্ডাস্ট্রি 4.0 বাস্তবায়নের দ্বার প্রান্তে আছি। এবং যেহেতু আমি স্পেশালি এডুকেশন নিয়ে কাজ করি, আমি একজন এডুকেশন ক্যাম্পেইনার, সো আমি বলবো যে আমাদের এডুকেশনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং আমাদের দেশের মূল জনসংখ্যার অর্ধেক যেহেতু নারী, নারীর শিক্ষার নারীদেরকে এগিয়ে নিয়ে আসার কোনো বিকল্প নাই। সো হচ্ছে আমাদেরকে নারী শিক্ষায় খুবই গুরুত্ব দিতে হবে। এবং ফ্রম মাই এক্সপিরিয়েন্স, নারীরা টেক এডুকেশনে খুব ভালো করছে, টেক ফিল্ডে নারীরা অনেক ভালো করছে। এবং আজকে আমাদের আলোচকদের মধ্যেও 3 জন নারী ছিলেন। সো আমি এটা সবাইকে অনুরোধ করব যে এই অভিযানটা আমাদের নিজেদের পরিবার থেকে শুরু করতে হবে। আপনি আপনার ফ্যামিলির যে নারী সদস্য আছে তাকে আপনি মর্যাদার আসনটা দেন, তার মতামতকে গুরুত্ব দেন। আমার এক্সপিরিয়েন্স যা বলে যে মেয়েরা আসলে তার কাজটা আরেকজন করে দিবে এটা কখনো এক্সপেক্ট করে না। মেয়ে চায় যে তার কাজের মূল্যায়নটা যেন হয়, যে কেউ যেন বলে যে হ্যাঁ তোমার পাশে আছি, গো অ্যাহেড, বা হচ্ছে যে তুমি যা করতেছো তুমি সেটা ভালো করতেছো। তো আমি এটা চাবো যে আমরা যেন স্কুল পর্যায় থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তথ্য প্রযুক্তি শিক্ষা, উদ্ভাবন আর হচ্ছে আপনার উদ্যোক্তা হওয়ার মানসিকতাটা তৈরি করতে পারি। এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ সরকার আসলে রিয়েলি ডুইং গ্রেট, এবং এটা বিশ্বের মাঝে একটা রোল মডেল। কারণ মালয়েশিয়াতে আমরা ইয়থ হাব থেকে যে কাজটা করছি এটা জাস্ট বাংলাদেশের রেপ্লিকা। বাংলাদেশে আইসিটি ডিভিশন থেকে বা হচ্ছে আমাদের মনির হাসান স্যারদের BDOSM থেকে যে কাজগুলো করতেছে, যে স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি শিক্ষাকে আরো বেশি সম্প্রসারণ করার জন্য, সেম জিনিসটার রেপ্লিকাটাই আমরা কিন্তু মালয়েশিয়াতে করতেছি। সো মেড ইন বাংলাদেশ একটা প্রোডাক্ট, আমরা এটা জাস্ট মালয়েশিয়া, নট অনলি মালয়েশিয়া, সিয়েরা লিওন, ইন্ডিয়া, তারপরে নামিবিয়া সহ আরো অনেকগুলো দেশে আমরা সেম কনসেপ্টটাকে ইমপ্লিমেন্ট করতেছি। সো আমি খুবই কোর্ডিয়ালি রিকোয়েস্ট করব যে করোনা ভাইরাসের এই সময়টাকে আপনারা ইউটিলাইজ করেন, যেহেতু আমাদের মেজরিটি পার্সেন্ট তরুণ, এবং এটাই হচ্ছে রাইট টাইম আমাদের দেশকে চেঞ্জ করার জন্য। এবং কারোর জন্য আসলে বসে থাকার দরকার নাই বা এক্সপেক্ট করার দরকার নাই যে আমার এই কাজটা গভর্নমেন্ট করে দিবে বা আমার এই কাজটা প্রাইভেট সেক্টরের দায়িত্ব, এটা পাবলিক সেক্টরের দায়িত্ব। যেহেতু আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করি এটা বেসিসের দায়িত্ব। যেহেতু আমি ক্রিকেটার, সো এটা আমার ডিসিবির দায়িত্ব, দরকার নাই। আপনি আপনার জায়গা থেকে কাজ করা শুরু করেন। 16 কোটি মানুষের জায়গা থেকে কাজ শুরু করলে বাংলাদেশ চেঞ্জ হতে বেশি দিন সময় লাগবে না। সো আমি একটা খুবই উজ্জ্বল বাংলাদেশকে দেখতে পাচ্ছি, কারণ বাংলাদেশকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে। বাংলাদেশ এখন ইকোনমিতে এশিয়ার রাইজিং টাইগার। সো হচ্ছে আমি মালয়েশিয়াতে বা হচ্ছে আমি গ্লোবাল ফোরামে যখন যাই, আমি প্রাউডলি আমি এটা বলি যে হ্যাঁ আই এম ফ্রম বাংলাদেশ। আমি প্রাউড ফিল করি, কারণ আমার দেশকে নিয়ে প্রাউড ফিল করার মতো অনেক কিছু আছে। সো আমি বলবো যে হেজিটেট ফিল করার দরকার নাই, প্রাউড টু বি এ বাংলাদেশি, এবং অলওয়েজ এটাকে লালন করেন। সো ইনশাল্লাহ আপকামিং বাংলাদেশ আফটার COVID-19 বাংলাদেশ উইল বি এ গ্রেট বাংলাদেশ, এবং অল টুগেদার উইল ক্রিয়েট এ বেটার বাংলাদেশ ইনশাল্লাহ। রাইট, থ্যাংক ইউ পাভেল ভাই আপনার বক্তব্যের জন্য। এবং একটি ইনিশিয়েটিভের কথা আমরা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে বাংলাদেশ আমাদের যে বিডা আছে এবং তার একটি প্রকল্প আছে এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটার উদ্যোগে উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন যে প্রকল্পটা, ওটার অনলাইন প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে আগামী কালকে থেকে। তো আমাদের এখানে অনেক ইয়াং এন্টারপ্রেনাররা দেখে, তারা অনেক সময় অনেক কোয়ারিজ থাকে যে কিভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে, বা কিভাবে তারা তাদের যে লার্নিং প্ল্যাটফর্ম বলেন বা কোলাবোরেশনের যে প্রজেক্ট, কিভাবে অ্যাপেক্স বডির সাথে কিভাবে কানেক্ট হতে চায়। সো এটা একটি উদ্যোগ কালকে 11টার দিকে শুরু হচ্ছে আমাদের যে ESDP প্রজেক্ট এবং বিডা থেকে। তো আপনারা যদি চান তাহলে এটার সাথে কানেক্ট হতে পারেন। আমরা এই প্ল্যাটফর্মের থ্রুতে কিন্তু অনেক ইনফরমেশন পাস করি, কারণ ফর অল আওয়ার ইউথ, কারণ এই প্ল্যাটফর্ম কিন্তু একটি বড় কোলাবোরেশনস এর প্রজেক্ট। আমরা দেখেছি যে রেগুলার বেসিসে বেশ কিছু কোলাবোরেশনস আমরা নিয়ে নিচ্ছি প্রতিনিয়ত। সো আপনারাও এটার সাথে কানেক্ট হতে পারেন। সো দেখতে দেখতে কিন্তু 1.5 ঘন্টার বেশি আমরা
অতিক্রম করে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান সময় আপনারা দিয়েছেন। এবং একটা জিনিস বলতে চাই যে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আমাদের কিন্তু কমপ্লেন করার অনেক কারণ আছে, অনেক রিজন আছে, বাট এই সময় কিন্তু কমপ্লেনের না। এই সময় হচ্ছে কোলাবোরেশন এবং সচেতন থাকা। আপনি যত সচেতন থাকবেন ততই কিন্তু আপনি সামনের যে ভোট, যে অন্ধকার পার করে যে আমরা সামনের ভোরের দিকে যাব, ওই ভোটটা দেখার জন্য আপনি তৈরি হতে পারবেন। সো আপনাদের সুস্থতা এবং সফলতা কামনা করে আজকের লাইভটি শেষ করছি। স্কলারশিপ ফর বাংলাদেশের 6th এপিসোড, এবং আমরা আবার ফিরে আসবো এই উইকে উইথ নিউ আপডেটস এবং নিউ পিপল, যাদের সাথে আমরা আমাদের আইডিয়া শেয়ার করব এবং এই প্রজেক্টটিকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।